আমি খালি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার মৃত্যুর আগে একবার হলো আমার পরিবারের কাউকে দেখায়। আমার অনেক জীবনে অনেক রাস্তা পাড়ি দিতে হয়েছে। তাহলে আমার কাছ থেকে কাইরানি হবে। আমার ব্যর্থতা আছে, আমার কারণে আছে, আমার মেয়ের দিকে কষ্ট হবে না। বলি তানিয়া, আপনি কেমন আছেন সবকিছু মিলে আগে এটা বলেন। আপনার ভিডিওটা প্রচার হওয়ার পরে দেখেছিলেন আপনি যে ভিডিওটা কি পরিমাণ মানুষ রেসপন্স করছে বা শেয়ার করছে, সবাই বিভিন্ন কমেন্টস করছে, হ্যাঁ দেখেছেন। তো আশাবাদী ছিলেন যে একটা ভালো কিছু হতে পারে। আমরা কিন্তু অতটা আশাবাদী ছিলাম না, সত্য কথা বলতে যেটা। প্রথমে তো ভাবছিলাম যে মনে হয় কিছু একটা হবে, তারপরে যেহেতু নিউজ আসে নাই, সুতরাং আর ওইভাবে কোনো ইয়ে ছিল না। এনাদেরকে আপনি আজকে এখানে নিয়ে আসছেন কেন, এটা একটু যদি আমাদেরকে বলেন। মানে সম্পর্কের জায়গাটা কেমন, মানে এনারা আসলে আমার ফুফা মানে নিজের মানুষের মতো নিয়ে এরা সবাই। আচ্ছা, হ্যাঁ, ইনি আমারে পালছে, বিয়ে দিছে। আচ্ছা, বাবার মতন। বাবার মতনই। বর্তমান ঠিকানা আপনার বলেন, আপনি কোথায় আছেন? ফরিদপুরে আছি না বাসা। এই বর্তমানে ওনার বাসাতেই আছেন? আচ্ছা, আপনার বাচ্চাটা কোথায়? বাচ্চা মাদ্রাসায়। বাচ্চা মাদ্রাসায় পড়াশোনা, একটাই ছেলে? একটাই মেয়ে। মেয়ে, বয়স কত ওর? 8 বছর। 8 বছর। তো আপনি আমাদের কাছ থেকে জানলেন কখন যে এরকম একটা ঘটনা ঘটছে বা এরকম একটা পরিবার দাবি করতেছে, এটা জানলেন কখন? হচ্ছে রাত্রে এমনি স্ট্যাটাস দেখছি। ও রাতের বেলায় দেখছেন, এত গভীর রাতে? দেখছি। দেখছো, আমি তোমাকে বলতেছিলাম যে তুমি তানিয়া এত রাতে ঘুমাচ্ছে বলে আমরা ফোন দিইনি। সকালবেলা ফোন দেওয়ার পর আপু বলতেছিল যে আমি দেখেছি রাত বেলায়। ও আমি ওনাদেরকে ফোন দিইনি যে ওরা ঘুমাইছে। এরকম যদি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা তো ঘুমাবোই না, কারণ আমরা তো স্ট্যাটাস দেওয়ার পরে তাও জেগেই আছি রিঅ্যাকশন দেখার তারপর জন্য। সকালবেলা আমি আরিফ ভাইরে ফোন দিই। আপনি ফোন দিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, তারপর? উনি বলতেছে যে আমি ফোন দিতাম। হ্যাঁ, এখান থেকে আপনার এখান থেকে যাওয়ার পর সাক্ষাৎ নেওয়ার পরে ওর আর ঘুম নেই। আমাদের ঘুম ছিল না। আমাদের বিশেষ করে ওর পর্ব নিয়ে আমরা যে পরিমাণ কষ্টে, মানে কষ্ট করবো না, যে পরিমাণ আগ্রহী ছিলাম, দেখা যাক আল্লাহ ভরসা, এখন পর্যন্ত জানি না কি হবে। তারপরে আপনি ফোন দিয়েছেন, হ্যাঁ, দিয়ে কি করছেন? তারপরে মঈনুদ্দিন ভাই ফোন দিছে যে আপনার এরকম পরিবার পাওয়া গেছে। পরে বললাম যে হ্যাঁ ভাই আমি দেখছি। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করছিলাম কিন্তু আর কিছু বলে না। আর কিছু বলে না যে কোথায় কি অবস্থা, কেমনে আছে, কিচ্ছু বলে নাই? কিছু জানি না। কিচ্ছু বলে না। তো আজকে তো আলটিমেটলি দেখা যাক, যারা দাবি করছে এরা তো আসছে, এখন বাকিটুকু তো আপনার সামনাসামনি হলেই বুঝতে পারবেন কি অবস্থা। আপনি কি কাউকে দেখলে চিনবেন? দেখলে চেনা আমার কারণ চেহারা মনে নাই? কারোর চেহারা মনে নাই? তাহলে সামনাসামনি বসে যেগুলো স্মৃতি মনে আছে সেগুলো একটু বলার চেষ্টা করেন। যতটুকু বলছেন এর বাইরে যদি কিছু না বলা থাকে সেগুলো বলার চেষ্টা করেন, হ্যাঁ। তারপরে হলো বাকি বিষয়গুলো বুঝতে পারবেন কি অবস্থা। আর এটা আল্লাহর অশেষ রহমত। জি। কেন জানে এইরকম ঘটনা আমার জীবনে বা আমার পরিবারে এইভাবে আসে। আমি এর আগে একটা ছেলে পাইছিলাম, ছোট্ট ছেলে। আমি ঢাকাতে তখন চাকরি করি, পানি নানবাড়ি চাকরি করতাম। এই নাখালপাড়া মহাকালী থেকে এদিকে থাকতাম। আমার বন্ধু বান্ধব আছে এই পাশে, আপনাদের এই পাশে নাসির টাসির। এখন আপনি পেশায় কি করছেন? এখন আমি রিটায়ারমেন্টে আসছি। রিটায়ারমেন্ট আসছেন, আপনি সরকারি কর্মকর্তা ছিলেন? হ্যাঁ। আচ্ছা, লাস্ট কি মানে জব কি ছিল আপনার? লাস্ট জব ছিল পার্সোনাল অফিস, বিয়ে। ও, বিয়ে। আচ্ছা, ঠিক আছে, বলেন। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে মানে সেই ছেলেটা পাওয়ার পরে আমি তখন আমি খেলাধুলা করতাম, তো অনেক পত্রিকার সাংবাদিকদের সাথে জানাশোনা ছিল, অনেক পত্রিকায় দিয়েছি সেই বাচ্চাটারে থানায় জিডি করার পরে এরপরে দিয়েছি। সেই বাচ্চাগুলো 1.5 মাস পরে আমার কাছে ছেলে মহাকালী নাকাম করা 1.5 মাস পরে সেই বাচ্চা আমার কাছে পলা ছেড়েছে। আর পাই ছেলে পটুয়া খালি লালুয়া বাড়িয়েছিল। আচ্ছা, আচ্ছা। তো এরকম আবার আমার মাও ছোট ছেলে মেয়ে পায়ে মানুষ করে বিয়ে সাথে দিয়েছে। আমাদের পরিবারের এরকম আর কি আছে না, কালচারটা আছে। হ্যাঁ, কালচারটা আছে। আল্লাহ বাকি আর কি আমার মানে ওর মিলে গেছে। মাশাআল্লাহ। দেখা যাক মুরব্বি কি হবে না হবে, সব তো সব চোখের সামনে দেখতে পাবেন। আপনারা পাশের রুমে থাকবেন, ওকে আমি স্টুডিওতে নিব। আল্লাহ ভরসা, তাওয়াক্কাল তো আল্লাহ। জি জি, নিশ্চয়ই। চলে আসেন তানিয়া স্টুডিওর ভিতরে। বসেন। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা থার্ড পার্টে প্রবেশ করছি। তৃতীয় ধাপ, গুরুত্বপূর্ণ ধাপ, যাচাই বাছাই করতে হয় আর কি। তৃতীয় ধাপের যাবতীয় ক্লুজ যেগুলো তানিয়া বলেছে, এবং সব কিছু মেলানো হবে ইনশাল্লাহ। কয়জন আসছে ওনারা? 5 জন।
চলে আসছে। আসসালামু আলাইকুম। দাও দাও, সবাইকে দাও। আচ্ছা, সবাই একটু মাস্কটা খোলেন, সবাই মাস্কটা খোলেন। হ্যাঁ, পরিচয়ের প্রয়োজন আছে। তুমি ওই রুমে চলে যাও, ছোট যে। আমি এক এক করে পরিচয় নিই সবার। হ্যাঁ, যারা যারা আসছেন, আপনার নাম পরিচয়টা একটু বলেন প্লিজ। আমার নাম হলো ফারুক। মানে আপনি পিতা দাবি করতেছেন? আচ্ছা, কথা বলবো আপনার সঙ্গে বিস্তারিত। আপনার ইয়েটা লাগবে, বাকি দুজন। আপনি? আমি হচ্ছে গান আপনার মেসেজ পাঠিয়েছিলাম। মেসেজ পাঠিয়েছিলেন? আপনি ওকে মেইল করছিলেন? হ্যাঁ। আপনি মেইল করছিলেন, কি নাম আপনার? এমডি অপু খান। অপু খান নামে একটা মেইল আসছে, আরেকটা মেইল আসছে। মেইলটা দুইটা। রাজীব খান, রাজীব শিকদার। হ্যাঁ, আর রাজীব শিকদার নাম? রাজীব শিকদার আমার সাথেই থাকে। ও, রাজীব শিকদার আপনার সাথে কি হয়? আপনার বন্ধু, পরিচিত? বন্ধু প্লাস মানে আমরা একই সাথে কাজ করি ফার্মেসিতে। আচ্ছা, ফার্স্ট সোর্স আপনার মার্কস দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি। আপনার নাম কি? আপনি সোনিয়া? জি। আচ্ছা, আর আপনি? আমার নাম শাহানা। শাহানা কি? আমার এই যে স্ত্রী। দ্বিতীয় স্ত্রী ওনার। পরবর্তী স্ত্রী যিনি হচ্ছে, আপনাকে কি দেখছে উনি? না, তানিয়া আপনাকে দেখছে? ওই ছোট থাকতে 3 বছর 3.5 বছর মেয়ে হারাই গেছে। চেহারা তো মাশাআল্লাহ মিল আছে। এটা কে? এটা মেয়ে। আপনার মেয়ে? আচ্ছা, মানে দ্বিতীয় স্ত্রী। আচ্ছা, তো আপনি আমাকে বলেন, আপনি তার বোন দাবি করতেছেন, আপনি হচ্ছেন এই যে সোনিয়া বলছে সেই সোনিয়া। বোনের সংখ্যা বলছিল একজন, ও থাকাকালীন কি বোন একজনই ছিল? হ্যাঁ, আমি দুই বোনই ছিলাম। চেহারা তো মাশাআল্লাহ কার্বন কপি বলা চলে, কিন্তু সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তথ্য আমাদের মেলাতে হবে। আপনি ভিডিওটা সম্পর্কে জানলেন কবে, কিভাবে জানলেন, এটা একটু বলেন। ভিডিওটা কে দেখছে আপনাদের পরিবারের সর্বপ্রথম? পরিবারে সর্বপ্রথম আমি দেখছি। আচ্ছা, আমি দেখার পরে আপনি কোথা থেকে দেখছেন? আমি আর কি ওই যে ফেসবুকে মানে একজনের যার কথা বললাম তার কাছ থেকে আমি শুই না, তারপরে আমি এটাকে আর কি কেউ একজন এসে আপনাকে বলছে যে এরকম একটা ভিডিও গেছে? হ্যাঁ, আমার কাকার মাধ্যমে। এক কাকার কাছে বলছে, কাকা আবার আমার ফোন দিছিল। আচ্ছা, ফোন দিয়ে যাওয়ার পরে আব্বুরে কইছে তুমি কাকার দোকানে যাও, যাওয়ার পরে তুমি মানে শোনো যে এটা সত্যি কিনা। তা আব্বু আবার বলতেছে যে না, তোর কাকা দুষ্টামি করতেছে আমার নেওয়ার জন্য। আচ্ছা, আমি বলি না, তুমি যাই দেখো, এভাবে হয়তো দুষ্টামি করার কথা না। আচ্ছা, তারপরে আব্বু যায়, যাওয়ার পর আমি আবার ফোন দিয়ে দেওয়ার পরে জানতে পারি যে হ্যাঁ, তমিজ নামে এক লোক আছে, আমার আব্বার সাথে আগে একসাথে কাজ করতো, ওনার ছেলে আর কি এই ভিডিওটা আপনাদের দেখে। তমিজ নামে এক লোক কাজ করতো, তার ছেলে হচ্ছে প্রথমে এই ভিডিওটা দেখছে। ওকে, ফাইন, ফার্স্ট সোর্স। হ্যাঁ, তারপর ওই ভাইয়া দেখা যেমন আর কি ওই আমার ওই কাকার দোকানে যে জানাইছে যে এমন আমাদের সাথে যে একসাথে আব্বার সাথে কাজ করতো, ওনার ফারুক মানে কাকার মেয়ে কি হারায় গেছিল না? কয় যে হ্যাঁ হারায় গেছিল। ওইটা তো নাম পরিচয় সব পাওয়া গেছে, তাই এটা আপনি জানান। তারপরে এইভাবে যেমন আমি জানি, জানার পরে আমি ফেসবুকে ঢুকি। আচ্ছা, ঢুকছেন, ঢোকার পরে আমি এই অনেকগুলা খুঁজতে খুঁজতে যেমন ওই তানিয়া এটা পাইয়া যাই, নাম লেখা থাকে তানিয়া। আপনি এমনিতে জানতেন আমার সম্পর্কে, আগে থেকে দেখতেন টুকটাক? না, আপনাকে তো চিনি, কিন্তু আমি এই অনুষ্ঠান অত একটা ভালো বুঝতাম দেখতাম না। তারপরে আর কি আমি ওই পেজে ঢুকি, ঢোকার পরে আমি ওর সম্পূর্ণ সব কথা শুনি। শোনার পরে রাত্রে তখন 10:30 কি 11টা আমি কান্না করতে করতে আব্বার বাসায় যাই। আমার আব্বা থাকে আবার কালীগঞ্জ। আচ্ছা, হ্যাঁ, কালীগঞ্জে ওখানে একটা কালীগঞ্জ জায়গা আছে, গুদারাঘাট বলে। আচ্ছা, হ্যাঁ। তারপরে ওইখানে যাওয়ার পর আব্বার সাথে আমি বাসায় যাইয়া আমি উনি আমাদের বাসায় মানে খাওয়া দাওয়া করে, ঠিক আছে, মানে তারপর আর কি উনি আমাকে বিষয়টা দেখানোর পরে আর কি আমি আপনার হচ্ছে নাম দিয়ে সার্চ দিই, জিনিসটা সার্চ দিয়ে আপনাকে হচ্ছে মেইল করি। আপন ঠিকানার মেইলে মেইল করেন? আপনারও আগে থেকে আইডিয়া ছিল না কিভাবে এই করতে? আইডিয়া ছিল না। আর আমার সাথে যে রাজীব শিকদার নামে যে ছেলেটা থাকে, ও আপনার হচ্ছে এই লাইভটা ডেইলি আর কি দেখে, ও আগে থেকে দেখতো, সো ওকে দিয়ে আপনি মেইলটা করেছেন। হ্যাঁ, ওকে দিয়ে মেইল করেছি। তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে হলো প্রথম আসছে আপনার কাকার কাছ থেকে, আর আপনার কাকা জানছে কার কাছ থেকে? কাকা জানছে যে তমিজ কাকার ছেলের কাছে। তমিজ কাকার ছেলের সাথে। তমিজ কাকার সাথে আপনার কি সম্পর্ক? ওর সাথে আমরা কাজ করতাম নাকি? কিসের কাজ করতেন? গার্মেন্টসে, কাপড়ে। আচ্ছা, এই তমিজ কাকার সাথে তমিজ কাকার ছেলে দেখছে তাহলে প্রথম। নাম্বার আনছেন? নাম্বারটা একটু বের করেন, বের করে একটু ইয়েকে দেন, ওই আমাদের মহিউদ্দিনকে দেন। নাম তমিজ, মানে মাস্টার কাপড়ে ছিল। আমরা কথা বলে বুঝতে পারছো তুমি বিষয়টা? কথা বলে ওকে করে আমার সাথে লাইনে নিয়ে আসো, বাকিগুলো আমি ভেরিফাই করতেছি, ওই রুমে গিয়ে কথা বলো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হলো ফারুক। ফারুক, আপনি দাবি করতেছেন তানিয়া এই ভিডিওতে দেখছেন উনি আপনার মেয়ে। যা যা বলছেন আমি একটু মিলানোর চেষ্টা করি। আপনার নাম ফারুক, আপনি যখন মেয়েটাকে কাছে রাখছেন বা যখন হারায় নাই, তখন আপনার পেশা কি ছিল, কি করতেন আপনি? যখন আমি মনে করেন যে ওখান থেকে আপনি এই টঙ্গী এসে পড়ছিলাম কামারপাড়া, আচ্ছা, বুঝছেন? তখন আমি প্রতি সপ্তাহে আসতাম, তখন আমি মেশিনের কাজ করতাম, তো তখন একটু পয়সা থেকে মেশিনের কাজ করতাম, পারি না বেশি করে। আমি ওই যে বাবু কাকা না, এর আমার মাহাজন আর কি, এনার ফ্যাক্টরিতে আমি কাজ করতাম, দোকানে শোরুমে বসে করতাম, এদের বাসায় থাকতাম, এদের ফ্যামিলির লগে থাকতাম। আমার সপ্তাহে খরচের টাকা দিতাম এখানে আমার এই সাথে। কিন্তু মাটি কাটার কাজের কথা বলছে তানিয়া। মারি আমি 2-1 দিন কাটছি এখানে।
আচ্ছা, মাটি কাটছেন। ও ছোটবেলায় এই যে যতটুকু আমার দেখছে ওই আর কি। মেয়ে থাকতে আমার ওই বোন ওরে নিয়ে যাইতো তো হ্যাঁ। তা ওইখানে ওর যতটুকু স্মৃতি শক্তিতে আছে, কিন্তু মূলত আর পেশা হয়েছে দর্জি কাজ। আচ্ছা, মূলত পেশা ছিল। আপনার সাথে বয়সের ডিফারেন্স কতটুকু ওর? আমার 3 থেকে আমার 3 বছর। 3 বছর। আচ্ছা, আমার পুরো ঘটনাটা মনে আছে। সাধারণত আমি এত ঘটনা শুনি, দুই একটা ঘটনা মনে দাগ কাটে বলে মনে আছে। আমি ওইসব জায়গায় একটু পরে যাচ্ছি। ওর মায়ের নাম কি ছিল? তানিয়ার মায়ের লাইলা লাইলা বা লাইলি? এই লাইলি মূলত ডাকা হইতো, ও বলছে লাইলা। লাইলা। মায়ের কাজ কি ছিল? মা কি করতো? মা মনে করেন যে এখানে তো আমার সাথে কোনো এই যে ঢাকা থাকতে কোনো কাজ করতো না। হ্যাঁ। আমার ওই যে ব্রেনের সমস্যা হয়ে যাওয়াতে আপনার ব্রেনের সমস্যা? আমার ব্রেনের সমস্যা হতো। ওই সময়টাতে, হ্যাঁ। হ্যাঁ, তারপরে মনে করেন যে সে এই শাড়ি কাপড় নিয়ে হবেছে আমার গার্মেন্টসে কাজ করতো কিনা? এখানে গার্মেন্টসে কাজ এখানে আপনার যে আপনার মিলগেট আছে না, টঙ্গী মিলগেট, হ্যাঁ। এখানে আপনি আমরা তো থাকতাম নদীর ওই পার, তোরা নদীর ওই পার, হ্যাঁ। আমার পাড়া এই গ্রামটা, হ্যাঁ। ওখানে থাকতাম। ওখান থেকে ওই নদী খাল পারে এখানে মিলগেটে তেনা বাঁচতো আর কি, গার্মেন্টসের তেনা। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, ওইটুকুই এনাফ। আর আরেকটা বলছে একজন বোন ছিল, একটাই মাত্র বোন, বোনের নাম হচ্ছে সোনিয়া। আপনি সেই সোনিয়া দাস বলতেছেন। ওকে, যা কিছু মনে আছে বাবার সাথে মায়ের জন্য খাবার নিয়ে যেতেন গার্মেন্টসে। আপনারা নিজেরা আমি আবার খাওয়া দিয়ে আসতাম। দিয়ে আসতেন। ওর মা কোথায় আছে এখন? ওর মা আছে আপনার টঙ্গী কামার পাড়া। ওর মা জানে নিউজটা পাইছে? না, ওর না, মায়ের তো এই আমাদের জিনিসটা সাথে পায়নি। কোনো যোগাযোগ নাই আপনাদের সাথে কোনো তাদের। যোগাযোগ না, নাই? সে তো অন্য সংসারে। আচ্ছা, ওকে। এই যে এখানে একটা ভিডিওতে একটা শব্দ আসছে, যে মানুষটির জন্য বাবার সাথে মায়ের ঝগড়া হতো তার নাম আসছে, যেহেতু ভিডিওতে বলে ফেলছে আমি আপনাকে জিজ্ঞেস করি একটু, নূর আলম আলমগীর। কি আসলে ঘটনাটা? এই নূর আলমের সাথে মানে আমি তো প্রতি সপ্তাহে বাজিতাম, বুঝছেন? এই নূর আলমের সাথে তার সাথে মানে একটা সম্পর্ক হয়ে যায়। উনি কি পরবর্তী তাকে বিয়ে করছে? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, আর দরকার নেই, আমরা বিষয়টা কোয়ারি করতে চাই না। তার মানে এটা ঠিক আছে। নদীর ওই পারে চাচার বাসা ছিল, চাচির বাড়ির সামনে খাল ছিল। এইটা তো বলেন তো। হ্যাঁ, এটা নদী এই কোন নদী? এটা তো বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদী। হ্যাঁ, মানে আপনাকে আমি তো বুঝাই বলতেছি। আমার এই দুইটা মেয়ে, তারপরে আমি আমার ওকে বললাম যে আমি একটু শিয়া না ওরা নিয়ে যাই, তুমি আমার এই ছোট মাইটারে কিছুদিন রেখা আমার দিয়ে দিও। ও তো যেহেতু তোমার বাদু, তোমার মাতৃ চিনার একটু রাখো। ছোট মেয়েটা নিয়ে দিয়ে বুঝলে আমি চলে যাই, নিয়ে এসে আমি আমার এই ক্যারিগুন চলে আসি। বর্ষাদের কাছে রাখি। তখন কিছুদিন পরে সাতাখানি পরে ওই একটু কান্দাকাটি করতো না, তাহলে ওরা ওই গুণ আমার মনে করছে ওই বাসার থেকে বাইরে দিয়েছে। ওই থেকে আমার অরিজিনাল নিজস্ব বাড়ি। আচ্ছা মা বাইরে বাবা দিলে ছেলেরে বাড়ি থেকে বের করে দিছে। আচ্ছা আচ্ছা। বাইরে কিনে দেওয়াতে মানে এই যে তুই এই কাজ করতে তুই বাইরে থাকতে হলো। পরে ওই আপনি স্টেশন রোড আছে না, স্টেশন রোডের এখানে ভাড়া থাকতো। আচ্ছা। ভাড়া থাকতে পারে ওই মেয়ে একটু করতে পারে, পরে মেয়ের তুই যাত্রা হেরে দিয়ে আসবে। আচ্ছা। পরে ওরা আমাকে আমাকে তুমি আমার কাছে থাকবে না, তোমার আব্বুর কাছে থাকবে। তো বলছে যে না আমি আব্বুর কাছে, আমি আব্বুর কাছে যাবো। তখন হচ্ছে পরে আমার ওয়াইফে আইনা নদী পার আইনা বরিয়ানা নদী আইনা বাদামতলি বরাবরই পার করে দিয়া আমাদের উপর বরাবরই ঘাট আর কি। আচ্ছা। ঘাটে নিয়ে তার বাসায় অল্প একটু হাঁটলেই বাসায় যেতে পারতো। বাসায় না যায় ঘাটে পরিচিত মহিলা পাইছিল আমাদের বাড়ি এলাকায়, আমার বাড়ির বাসা, ওকে দিয়ে ওই মহিলার সাথে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে কাকা, এগুলো সব বিল পাইছি। আমার আরেকটু জিনিস জানা দরকার, সেটা হচ্ছে মায়ের সাথে নৌকায় করে যাওয়ার সময় নদীতে বড় বড় নৌকা দেখেছিলেন সদরঘাট ওইটা, এটা বুড়িগঙ্গা নদী, ঠিক আছে। ফুপুর বাসায় বড় বোনের সাথে কিছুদিন ছিলেন। ফুপুর বাসা কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর। জি। আপনি ছিলেন ওখানে? জি। ওকে। ওখান থেকে তো মূলত হচ্ছে আপনার হ্যাঁ, আমার আব্বা চলে নিয়ে যায়। আসছে। ওদিন অনেক যখন বৃষ্টি ছিল। আপনার ফোন রেকর্ডটা আমি শুনেছি। হ্যাঁ, বলেন তো একটু। আমার ব্রেনটা ঠিক ছিল না, আমি মনে করি ওরা নিয়ে কেমন কি করবো। টাকা আপনার এই যে ব্রেনে ঠিক ছিল না, এটার বিষয়টা আমাকে আপনার কতটুকু মনে আছে? কি হইতো? আপনার কি এখন মোটামুটি আল্লাহর রহমতে সব ঠিক আছে? হ্যাঁ, এখন সব মনে ঠিক আছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। আপনি একটু মাস্কটা নামাই ফেলেন তো, বা খুলে ফেলেন। হ্যাঁ, হ্যাঁ, please। আমার আব্বুর হচ্ছে এটা বংশগত রোগ। আচ্ছা। হ্যাঁ, আমার দাদা ছিল, উনি মারা গেছে পরে আমার শুধু আব্বার একার না, আমার আরো এক চাচারও আছে। এরকম হয়, কিন্তু সব থেকে বেশি ওদের হইলেও বোঝা যায় না, নরমাল দেখা যায়। আর আমার আব্বু যেমন আগে যখন আমার বোন হারায় গেছে তখন অনেক উৎপাত করতো। মানে ওনার কেউ ধরে রাখতে পারতো না, উনি যেটা বলতো সেটাই। আচ্ছা। আর খুব মানে শক্তিশালী ছিল। তারপরে এখন যখন বয়স হয়েছে, এখন মানে হইলেও কি মানে বেশি কথা বলে বাইরের দিকে জায়গা। এখনো কিছুটা সিম্পটম আছে? এখন আছে, মানে 12 মাস না, এই যে বর্তমানে এখন সুস্থ। আচ্ছা। কিন্তু উনি 1 বছর 2 বছর ভালো থাকে, তারপর আবার 6 মাস অসুস্থ থাকে। তো যখন এরকম একদম অসুস্থ হয়ে উনি যে সিচুয়েশনের কথা বলছেন, হ্যাঁ। এই তানিয়াকে হারানোর পরে উনি কিভাবে আসলো আপনার বাড়িতে? উনি সবকিছু ওনার মনে থাকে। ইভেন কি ওনার যে মেয়ে নিয়ে ঘুরতেছে, উনি ইচ্ছা করে হারায়, ওই যে বললো না রিক্সাওয়ালা নিয়ে চিনাই নিছে, ওরে নিয়ে ঘুরলেও মানে আবার আয়সা পড়তো। যেহেতু কান্না করতো বেশি, আমি একটু বুঝমান ছিলাম, আমার কেউ বললে আমি থাইকা যেতাম, কিন্তু ও ওটা মানতো না। আর আব্বার কথা কি, আমার মেয়ে কান্দাছে, আমার কাছ থেকে রাখবি কে? মানে তো আমার রাগ হয়ে যেত, মানে মেয়ের খুব ভালোবাসতো। আপনার এটা কি মনে আছে কেমনে আপনার মেয়েটাকে নিছিল? এটা কি মনে আছে? হ্যাঁ, এটা আমার মনে আছে। আমি মনে করেন যে অতি বিক্রমপুরে নিয়েছিলাম, আমার আত্মীয় স্বজন বিক্রমপুর। তো ওখানে চিন্তা করলাম যদি আমার আত্মীয় স্বজন রেখে দিত তাহলে আমি ছুঁয়ে যেতাম, তাহলে আমি একটা টেনশন মুক্ত হইতাম যে আমার মেয়েটা আবার মালদা ছাড়া ছিলাম। লাইন আছে না, এই যে মাজার আছে, ও কিন্তু মাজারের কথা উল্লেখ করছিল, চালতে পারা মাজার, ওই মাজারের কথা উল্লেখ করছে, কিছু কিছু বিষয় উল্লেখ করছে। আপনি ভিডিওটা দেখছেন পুরোটা? এই যে ফোনের ইয়ে নিয়ে মোবাইলে যে করতেন, খাবার দাবার মেরে আপনি হচ্ছে, এই জিনিসগুলো খুব মানুষকে টাচ করছে। আপনি আমাকে শুধু একটু বলেন, যেটা কি রিক্সাওয়ালাই ছিনা নিছিল নাকি অন্য কেউ? না, এখানে রিক্সাওয়ালা ছিল। মনে করেন যে আমি মনে করছি কি যে ওরা নিয়ে আমার তো ছিনে
আমি তো গুলশান এলাকার ভিতরে হারাইছি, হ্যাঁ বুঝছেন? গুলশানে হ্যাঁ, গুলশানে। এটা আমার অফিসের পাশে। হ্যাঁ, এখানে। আচ্ছা হ্যাঁ, এখানে হারাইছি আপনাকে এখানে হারিয়েছেন আবার এখানেই পাচ্ছেন যদি পান আজকে। আল্লাহ, সবই। গুলশানের ভিতরে ঢুকছি বলে আমাদের থেকে কাইরা নিছে। তার মধ্যে কি ব্যাপার, আমি তখন মাথায় স্মৃতি পুরো কাজ করে না। হ্যাঁ নেওয়ার পরে আমার পুলিশেরা নিয়ে বান্ধা ছিল, তার মধ্যে পুলিশ নিয়ে বাঁধা রাখছে? পুলিশ নিয়ে বান্ধা পরে তার মধ্যে পরে আমি সারা জীবনই ভাবছি যে আমার মেয়ে যত গুলশান একটা ভালো এলাকা, ভদ্র এলাকা, এখানকার মেয়েটা তো গরম ভালো ছিল ছোটকালে, তো ওরা হয়তো পালতে লেগে নিছে আমার মায়ের। তা আপনি বাড়িতে গিয়ে কি এরপরে বুঝেছেন? আমি সুস্থ হয়ে আপনার কাছে কি নিউজ আসছে? আপনার কাছে বাপ কি বলছিল? হারায় গেছে। হ্যাঁ, দুঃখজনক। কাকা আজকে মাথা ঠান্ডা রাখেন, হ্যাঁ হ্যাঁ। মাথা ঠান্ডা রাখেন। আপনার মেয়ে এখন পুরো সুস্থ। ঠিক আছে, আমি বাকি আর তথ্য কোনো কিছু মেলানোর দরকার নাই। আপনার মেয়ের শরীরে কোনো দাগ আছে, চিহ্ন আছে বলতে পারেন? ওই পায়ে ছোটবেলা ওখানে টঙ্গি যে ভুসি চুলায় পাক করতো তো, হ্যাঁ। চুলায় বয়ে চলে গেল পাও। আচ্ছা, বলেন জানবো না, একটা পাম্প আমার খেয়াল নেই। সিগারেট ক্লু আছে না? কিছু কি শোনা গেছে তানিয়া? বাইরে থেকে কিছু বোঝা যায় না, ঠিক আছে? হার্টবিটের কি অবস্থা, মানে সব ঠিক আছে? পালপিটেশন বাড়তেছে, রাইট? ওকে, তানিয়া, আমি প্রথম যে প্রশ্নটা জিজ্ঞেস করতে চাই, বাবাকে নিয়ে আপনার কি চিন্তা, মানে এখন চিন্তাটা কি? বাবা কি অবস্থায় আছে, বেঁচে আছে কিনা মারা গেছে, কি মনে আসে মনের মধ্যে বাবাকে নিয়ে? আমার মনে হয় বাবা ওইভাবেই আছে, মানে ওই মানসিক ভারসাম্যহীন অবস্থাতেই হয়তো রাস্তাঘাটে কোথাও আছে, মানে এটা যদি বেঁচে থাকে ওইভাবেই হয়তো আছে, ভালো হয়েছে কিনা এটা জানেন না, এটা জানেন না। এবং কখনো এরকম নেগেটিভ কোনো চিন্তা আসে মাথার মধ্যে যে বাবা হয়তো বেঁচে নাই, এরকম করতে করতে হয়তো দুনিয়া থেকে চলে গেছে, এরকম কোনো চিন্তা আসে মাথার মধ্যে? আসে, আসে। ওকে, বোনটাকে নিয়ে কি চিন্তা হয়? মনে হয় বিয়ে সাথে হয়েছে, আছে বেঁচে, এরকম মনে হয়। মানে অ্যাটলিস্ট কেউ না কেউ তো আছে, ওইটুকু মনে হয়। হুম। কখনো ভাবেন যে জীবনে কোনো না কোনো একদিন পরিবারের কাছে ফিরতে পারবেন? আমি খালি আল্লাহর কাছে বললাম, আল্লাহ আমার মৃত্যুর আগে একবার হলো আমার পরিবারের কাউকে দেখায়। কেন? মানে ছোটবেলা থেকে আর কি কারোর তো দেখি নাই। মায়ের কথা মনে পড়ে না? পড়ে? মা যে বাবার সাথে নাই, এটা তো একটা স্মৃতিতে আছে। বাবার সাথে ডিটাচড, বাপ মা যদি এরকম না হইতো তাহলে হয়তো আজকে জীবনটা এরকম হইতো না। কিছুই ভাবি না, এটাই ভাবি যে আমি যার কাছে নিজের কারোর কাছে থাকতাম তাহলে আমার জীবনের এগুলো হইতো না। আমার অনেক জীবনে অনেক রাস্তা পাড়ি দিতে হয়েছে। আমি আপনাদেরকে বেসিক ভিডিওতে একটা কথা বলেছিলাম যে ওর লাইফটা নিয়ে যদি কোনো পোর্ট্রে হয়, কোনো সিনেমা হয়, কোনো নাটক হয়, বিলিভ মি, আমি যখন বলতেছি আমার গা শিউরে উঠতেছে, বাট আমি কোনো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। আমি শুধু এতটুকুই বলতে পারলাম, আর কিছু বলবো না। কতগুলো হাত বদল হতে হয়েছে আপনার এই সিচুয়েশনালি আনুমানিক? আমি বলতে পারি না, আমার মনে নেই। অনেক, এই ঢাকাতেই আমি অনেক বাসায়, আমার মনে হয় আমার ভিডিওটা দেখছে অনেকেই চেনে। এই ঢাকাতেই? এই ঢাকাতেই আমি অনেক জায়গায় ছিলাম, অনেক মানুষের সাথে ছিলাম। আমার হচ্ছে কি, মানে আমিও ভালো ছিলাম না, আমারও অনেক ভালো বড় লোক পরিবার মিলছে, হ্যাঁ। কিন্তু আমি থাকতাম না। মানে আপনার মানসিক ভাবে ইয়ে লাগতো? টিভি লাগলে আমি চলে যেতাম, আমার দোষই ছিল। আমি করলে আমি কাপড় চোপড়ও গোছাতাম না, টাকা পয়সাও দেখতাম না, নিজে কি পড়া আছে ওইটা চলে পরে যেতাম। বের হয়ে যেতেন? পড়েও না, নিজে হাফ প্যান্ট পরা কি না সেটাও দেখতাম না, চলে যেতাম। কারণ ও মানসিক ভাবে কিন্তু ও যে ধাক্কাটা খেয়েছে ছোটবেলাতে, সে কারণেই ওর আচরণটা হতো। আর মা বাবা মানে অনেক দিন খুঁজি, মানে এ বলে কোথায় করতে পারে তো দেশ, তো প্রথমে কোনো জায়গায় ইয়ে হতো না, খালি ঢাকার দিকে মন ছিল। তারপরে আমি বলি যে হয়তো ফরিদপুরের দিকে গেলে আমার বাবা মা পাবো। তো এদেরকে যখন পাই তখন আর কি মনে হলো যে না, এরা হয়তো, আমি হয়তো ভুল বলতেছি। এরা আমার এটাই বুঝাইছে যে তুমি ছোট ছিলা, 3.5 বছর বয়স ছিল, তুমি ছোট ছিলা, তো তোমার অত কিছু মনে নাই। তখন এটাই মাথায় আছে যে হয়তো আমার কিছু মনে নেই, কিন্তু তারপরে আমি ভাবি যে না, আমি যে এত কথা বলতেছি কিছু তো একটা সত্যি হবে, কিছু তো একটা সত্যি হবে, কিছুই মিল নেই, শুধু জন্মদাগ। তারপরে যখন এরা বুঝলাম যে না এটাও মিলে না, ওখানে ভাবি যে কোথায় হতে পারে। আপনার পায়ে যে পোড়াটা, এটা কিভাবে হয়েছিল মনে আছে? এটা মনে আছে যে মাটির চুলায় মা রান্না করছিল, ওই চুলায় আর কি খেলতে খেলতে দৌড়ে যেয়ে পড়ে গেছিলাম। পরে আমার পায়ে আমার আব্বু মা ডিম ভেঙে দিছিল। আচ্ছা, আমার বোনও ছিল। বোনও ছিল। আপনি এখানে যা বলছেন তার বাইরে এমন কিছু কি আছে যেটা ওরা যদি ওদেরকে জিজ্ঞেস করতে পারবেন? অনেক তথ্য, অনেক কিছু যেটা হয়তো ভিডিওতে বলা হয়নি,
এখন মনে পড়তেছে? বেশি কিছু মনে নাই, মনে থাকার ভিতরে হচ্ছে আচ্ছা এখন বলেন না, যদি ওদেরকে না চেনেন ওদেরকে জিজ্ঞেস করেন, অনেক কিছু তো মনে ইয়ে হতে পারে। তো আমি যিনি বোন দাবি করছে সোনিয়া, তাকে ফার্স্ট নিয়ে আসি, তারপরে উনি আপনাকে কি বলে, কে বেঁচে আছে, কে কি অবস্থায় আছে, আর যারা আসছে তাদেরকেও যদি প্রয়োজন হয় তাদেরকেও আমি নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। আল্লাহু আকবার, দেখা যাক কি হয়। হ্যাঁ, সোনিয়া ফোন টোন রেখে আসেন। চল। আমি না আব্বারে চিনছো? চিনো নাই? তুমি ছোটবেলা না আব্বা তোমার এমনি করে নিয়ে ঘুরতো, এই সাদা পাঞ্জাবি পরে ঘুরতো। আব্বাকে তো দেখিনি এখনো। দেখি নাই? আব্বাকে নিয়ে ও কিছুই জানে না এখন পর্যন্ত। তুমি দেখলে চিনবা। আমার তোমার একটু মনে পড়ে চেহারা? তোমার পায়ে দেখি তো দাগ আছে নি? পাও কিভাবে পড়ছিল আমার? তোমার আগুন নাকি চুলা আছে না, ওইখানে খেলা করতে চাই তুমি পড়ে গেছিলা, ওই চুলার মধ্যে পা ঢুকে গেছিল তোমার। মা ছিল, তোর পাও কি করছিল? পাও অনেক কিছু ডিম টিম পেস্ট মেশ এগুলো ভাঙা টিঙ্গা দিচ্ছে পায়ের মধ্যে, তোমার মনে আছে? তুমি আমার ভিডিও দেখছো কবে? দেখছি মাত্র পরশুদিন। এর আগে দেখো নাই? না, এত লোক দেখছে, তোমরা দেখো নাই? আমরা তো জানি না এই যে ওনার অনুষ্ঠান, মানে এরকম ওনার দেখি, কিন্তু কোনোদিন ওই লাইভে পেজে ঢুকা অনুষ্ঠান আছে না, অনুষ্ঠান দেখি নাই। আরেকজনের মাধ্যমে জানার পরে তারপরে যখন দেখছি তা নিয়ে লেখা সার্চ দিয়া, তারপরে আমি শোনার পরে তোমার সব কথা শুনছি। শোনার পরেই তো আমি আর ঠিক নাই, কাঁদতে কাঁদতে আব্বার বাসায় গেলাম রাত্রে বাজে 10:30 11টা। তখন আমি ওনাদেরকে আরেকজনের মাধ্যমে মেল পাঠাইছি। আরেক জায়গা কোন জায়গায় আছে? বুকে আছে তোমার? কে জন্মদাগ আছে? হ্যাঁ, জন্মদাগ। আর কোন জায়গায় ক্ষতি হয়েছিল আমার? আমার মনে আছে পা পুড়ছিল আর তোমার বুকে দাগ ছিল, কিন্তু আর কোথাও কি পয়লা আমরা ব্যথা পাইছো কিনা? পাকা কোনো ভালোবাসায় থাকতাম। পাকা পাকা বারাবাসা থাকতাম। তুমি স্কুলে যাইতে? হ্যাঁ, নুরুর বাসা ছাড়াই আরো সামনে ওইখানে আর কি আমার ওইখানে একটা দুই রুম, accident হয়েছিল। এক রুমের ফ্ল্যাট, ঘরের ভিতরে বাথরুম ছিল, জানলা ছিল? হ্যাঁ জানালা ছিল, বাথরুম ছিল, আর একটু সামনে জায়গা ছিল রান্না করতো দরজার সামনে। আমার কি খাইতে ইচ্ছা করতো যেটা সব সময় আমারে দিত আইনে? আমার খেয়াল নাই। রাত্রে আইনে রাখতো, আমি ওইটাই খাইতাম। বিস্কুট? আমার খেয়াল নাই ওই ওই কথা। আচ্ছা, আমারে কারোর কাপড় পরাই দিতা? মার? আমাদের বাসায় কোনো মুরব্বী থাকতো, বেড়াইতে আসছিল কোনোদিন, মহিলা? ওই বাসায় মুরব্বী? আমরা তো দুজন একাই থাকতাম। না, কোনো কেউ আসতো না, শুধু নুরু আসতো মাঝে মাঝে, নুর আলম। সেটা তো আসতোই, কিন্তু আর কোনো মানে আত্মীয় আমাদের? আত্মীয় কথা তো আমার তো এরকম মনে পড়তেছে না। নানি আসতো, খালা আসতো। খালা ছিল এই যে নানি কি আমাদের মতন এরকম হাঁটতো না? একটু না, কুঁজো না, হয়ে হাঁটতো? একটু বয়স ছিল। আর পাশের ফ্ল্যাটে আমাদের পাশের রুমে ওই রুমে আমরা যা খেলা টেলা করতাম, আমাদের রুমের পাশে আরো লোকজন ছিল ভাড়া। ওইখানে আমি এক বাসায় খেলতে যেতাম অনেক। হ্যাঁ, কার সাথে খেলতাম? বাগানে। আমার অত কিছু মনে নাই, কিন্তু আমরা তো প্রায় দুই বোন, আমার জুতা প্রায় সময় হারিয়ে যেত। তোমার মনে আছে কিনা আমি জানি না। খেলতে গেলে জুতার লেগে মায়ে অনেক মারতো। আচ্ছা, আমারে কিছুতে কামড় দিছিল, সেদিন আমি অনেক ভাত খাইছিলাম, মনে আছে? না, আমার ওই কথা স্মরণে নাই। তোমার এত ছোটবেলার কথা কিভাবে মনে রইছে? এটাই তো অবাক। আমাদের আত্মীয় স্বজন যারা দেখছে সবাই কান্না করছে। আচ্ছা, তুমি যে খালের কথা কইলা না, ওই চাচার বাসার সামনে খাল ছিল। ওনারে কি চাচাই বলতাম না অন্য কিছু বলতাম? চাচাই, জ্যাঠা। জ্যাঠা? জ্যাঠা বলতাম। জ্যাঠা? জ্যাঠা, আমরাও জ্যাঠাই বলতাম। কালু ভাই আছে না, ফেঞ্চি আপা, কালু, শরীফ, আর 4 ছেলে মেয়ে। আচ্ছা, আমি চাচার বাড়িতে যখন তোমার আমি যাই দেখি,
ওইখানে তো তুমি আর আমি থাকি। হ্যাঁ, আর ওইখানে থেকে আর এই যে বিক্রমপুর চলে যায় ফুপুর বাসায়, তার আগে আব্বা কি কাজ করতো? তার আগে ওইখানে থাকতে কি কাজ ওইখানে করতো? দর্জি কাজ করতো। দোকানে। হ্যাঁ আমি গেছিলাম। হ্যাঁ, তুমি গেছিলা। এই যে ওই কাকার আসার কথা ছিল, ওনার যে কোনো একটা সমস্যার কারণে উনি আসতে পারেন এইখানে। উনি ওনার যে দোকানে তুমি যাইতা, জসিম গার্মেন্টস নাম, রাস্তার কিনারে গাড়ি, একদম রোডের কিনারে দোকানটা, ঠিক আছে, অনেক রিক্সা গাড়ি টাড়ি ওখান দিয়ে যায়। আর ওই দোকানটা বর্তমানে ওই দোকান ওখানে আছে, কিন্তু ওনার আর কি নাই ওইখানে, ওনারা চাকরি ছাইরা দিচ্ছে, দোকান ছাইরা দিচ্ছে, ওইটা ওই ব্যবসা আর নাই। আর আমার যতটুকু খেয়াল আছে, আমি তো ছোট ছিলাম, কোনো সমস্যা নেই, কথা বলেন। আমার তোমার যতটুকু খেয়াল আছে, আমার তাও খেয়াল নাই, মানে আমি তো অবাক ওর কথা শুই না। আর কিছু মনে আছে তা নিয়ে? ওইখানে থাকতে আমার অসুখ ছিল। আর তুমি যে কুয়ার পানির কথা বললা, এই যে নদীর ওই পার ছিল, নানিদের বাড়ি কোনোদিন বেড়াতে গেছি আমরা। হ্যাঁ, ওইটা আমাদের আপন নানি না, তাহলে আমার মার খালা ছিল, খালাগো বাড়ি। আর ওই জায়গার নাম হচ্ছে পাকিস্তান মাঠ। তোমার যাইতে না করতাম না, ওখানে হাউস বলতো, কুয়া না। হ্যাঁ, মানে বালতি দিয়ে পানি উঠাই আমরা গোসল করতাম, কিন্তু গভীর ছিল, এখানে পড়লে আর বাচ্চাদের উঠে। আমাদের বাড়ির সামনে কি কোনো বিল্ডিং বিল্ডিং ছিল, আর এক সাইডে টিন সেটে আমার নানিরা থাকতো। আর সামনে যে 7 8 বিল্ডিং Building ছিল। ওই বিল্ডিং এও আমরা যাইতাম, চকলেট আমরা বানাইতো যাইতাম, হ্যাঁ। না, অনেকে চকলেট বানাইতো, ওখানে কবুতরও ছিল। কবুতর ছিল। আবার সামনে কিন্তু বাথরুমের যেইগুলো, ওইগুলো বিশাল বড় বড় হাউসের মতন, বাথরুমের যে সাইড গুলা। তো ওই যে ওইখানের মামারা কি কাজ করতো? ও মামা, তো ওই মামা এখন বর্তমান বিদেশ। তখন কি ছিল? তখনও ছিল, তখন ওইখানেই ছিল। আর নানা আছে না, লেসপিতারের ব্যবসা করতো। নানা কি মোটরসাইকেল চালাইতো? না, না কোনো সময় চালাইছে? মামায়ের ছিল মনে হয়, সম্ভবত, আমার যতটুকু খেয়াল আছে। আর প্যান্ট উনি- শার্ট পরছিল হ্যাঁ, নানা? হ্যাঁ। আর আংটি আছে না, উনি আংটির ব্যবসাও ছিল, আংটি, ওইটা মনে নাই। আমার মনে আছে যে আমার ওইখানে কোনো মামা বিদেশ ছিল, এটুকু মনে আছে। আর আমরা খেলছিলাম, তো একটা চৌকিতে কেমন যেন পার্টিশন দিয়া, মানে ওরকম মনে হয় আমরাই করে খেলছি সম্ভবত। এটা মানে মনে আছে। আর ওই মামার রুমের মধ্যে একটা ট্রেডমিল ছিল, যেটার মধ্যে দৌড়ায়, ব্যায়াম করে। এসব ওরকম খেয়াল নেই। খেয়াল নাই, কিন্তু ওইখানে একটা কুয়ার মতন যেখানে আমরা যাইতে মনে করতো। ওইটা হইলো গিয়ে হাউস, ওইখানে আমরা অনেক মানুষ একসাথে গোসল করতো, তোমার মনে আছে? কিছু মনে নেই, খালি ওখানে মা মানা করতে যাইতে। আর আরেকটা কুয়া ছিল, যখন টঙ্গী আমরা ছিলাম না, তোমার পাওপুর ছিল যেখানে, ওইখানে বাসার পাশে একটা কুয়া ছিল, ওইখান থেকে আমরা পানি উঠাইতাম অতি ফাস্ট। যখন আমরা ওইখান থেকে সরকারি জায়গা পাই, তারপরে আব্বু ঘর উঠাই ওই জায়গায়, ওখানে ইস্তেমা হইতো, তোমার মনে আছে? অনেক মানুষ আসতো। আচ্ছা, আব্বু মাটি কাটার কাজ করতে বলছি না? হ্যাঁ, ওটা করতো সেটা পার্মানেন্টলি না, না, এই যে কখনো কখনো। কখনো যখন ঢাকা থেকে যাইতো, উনি তো সপ্তাহে সপ্তাহে বাড়ি যেত। আর যখনই বাসায় যেত, রাত্রে ঘুম থেকে আমাদের উঠাইয়া তারপর উনি জানিয়ে আসতো, আমাদের খাওয়াইতো, যত রাত্রে হোক। আমারও তো নিয়ে গেছে ওইখানে। হ্যাঁ, সেটা কোন দিক? মানে সেটা হচ্ছে আবার তোমার জায়গাটার নাম হচ্ছে টঙ্গী। এই জুতার কারখানার কথা মনে আছে তোমার? জুতার কারখানা বলে বলে না ওইখানে। আর এই যে এই রাজমিস্ত্রির কাজ করতে কোনোদিন দেখছো? হ্যাঁ, ওনার হাতে একবার কি জানো মেশিন আমার কাছে আইনা দিয়েছিল, আমি পয়রা ভাঙে ফেলাইছিলাম, হাতের থেকে ফালাই, আমি অনেক কান্নাও করছিলাম। ওই এমন ইসের খুন্তি মতন ওইগুলো আইনা বাসায় রাখতো, মাঝে মধ্যে করতো আর কি, সব সময় না। যখন বাসায় যাইতো ঢাকা থেকে, মাঝে মধ্যে। আবার মার খাবার নিয়ে যাইতা না তুমি আব্বুর সাথে? ওইখানে কি তোমার মনে আছে কোনো সাঁকো বড় কাঠের, মানে বাঁশের পোল পার হইতোই তো মনে হয়, কিন্তু মায়ের কি কোনো কাহিনী আছে পানিতে? মা পানিতে পড়ে যাওয়ার কোনো কাহিনী আছে মার পানিতে পড়া কাহিনী আছে বুড়িগঙ্গায়। ওনারে কিভাবে পাইছিল? ওনার অনেক কষ্টে পাওয়া গেছে। উনি কাপড় যখন করতো, তখন উনি নৌকা ডুববা গেছিল। তারপরে তোমার এত কথা কেমনে মনে আছে? আমি এই চিন্তাই করি, তুমি আমার বোন, আর কেউ না। রক্ত আছে না, রক্ত ডিএনএ টেস্ট করে লাগে নিমু। তোমার আব্বুরা তুমি দেখলেই চিনবা। না, মানে ওই গল্পটা আব্বু বলতো যে একটা আঙ্গুল দেখা গেছিল, সে একটা আঙ্গুল দেখা গেছিল, তারপরে উনারা কি জানো দেখা চিনছে, চিনার মানে পরে মানুষ উঠাইছে। আছে। হ্যাঁ, উঠানোর পরে অনেক অসুস্থ অবস্থায় বাসায় এসে ভিজা কাপড় চোপড় নিয়ে। আর আব্বুরও যখন অসুস্থ হইতো, আমি তো জানি না, কিন্তু আমি ওইটুকু আমার খেয়াল যখন আছে। ব্রেনটা অসুস্থ হইতো, তখন আমার বড় চাচা এসে অনেক মারধর করতো। এই কথাটা তোমার মনে আছে? খেয়াল আছে? উনি যখন পাগলামি বেশি করতো। মনে নাই, হয়তো মনে নাই। আর এটা কোন বাসায় হয়েছিল দুর্ঘটনাটা মনে আছে তোমার? পাকা ঘরে থাকতে মনে হয়। এটা ঢাকা, এই জায়গা ক্যানিগঞ্জ। বর্তমানে ঢাকায় তো আমি শুরু থেকে বলতেছি, কিন্তু যে ক্যানিগঞ্জ সেটা হলো তোমার এই স্টুডিও, রংধনী স্টুডিওর সাথে বাড়ি ছিল। ওই বাড়ির সামনে, গেটের সামনে রংধনী স্টুডিও, একটা স্টুডিও ছিল। যেখান থেকে আমার পাকুর ছিল, ওই বাসাটা কেমন ছিল? ওই বাসাটা ছিল তোমার এই যে মানে বেড়া টিন আছে না, ওরকম, মানে খোলা বাড়ি, যেটা ওটা পাকা বাড়ি ছিল না। তুমি কলম দিয়ে কি বানাইতা?
আমার অত কিছু মনে নাই, তোমার যতটা মনে আছে। কলম জ্বালায় কি বানাইতা? ওই যে ফুলায়া ফুদিয়া ওই অভ্যাস মনে আমার আছে। আমার মেয়ের আমি বানিয়ে দিই। তোমার কি ছেলে মেয়ে আছে কেউ? একটা মেয়ে। আমার 2 মেয়ে। দেখো আমাদের চেহারা কত মিল। সো বিউটিফুল আচ্ছা, ওই রুমে একটা বড় প্রজাপতি দেখছিলাম, তুমি ধরে দিতে চাইছিলা কিন্তু ধরে দাও নাই। এত আর ছোটকালের কথা। আমি কিসের করতাম বেশি, কি দেখলে বলতাম যে আমার এটার দরকার? আমার আসলে খেয়াল নেই। এইভাবে বলা মুশকিল হবে। হ্যাঁ, অতটা আমার আসলে খেয়াল নাই, কারণ তোমার যতটা মনে আছে আমি তো দেখতেছি আমার মন আরো মানে মানে আমি এত কিছু কুড়িয়ারি মার পানির কথা যে কইলা, এটা তো আমার খেয়ালই ছিল না। এই যে এখন তুমি বললা, আসলে কি তুমি যে ঘটনাটা আনুমানিক করছো যে আমার বোন রাগবাগ করতো, ঠিক আছে, ওইটা তো সত্যি, কারণ তুমি বুঝতে যতটুকু বোঝার আমি যে কিরকম করতাম বাসা থেকে। তুমি সিগারেট খেতে তুমি পছন্দ করতে না? না, আমি কোনো কিছু মানে ওই লোকের আমি সহ্য করতে পারতাম না, রয়েছে মূল কথা। আর এইগুলা নিয়ে আব্বা আমারে নিয়ে আইছে, আব্বা অনেক কাঁদছে, তুমি দেখো নাই? দেখছি। আব্বা আর আমারে নিয়ে অনেক কান্না করছে, বলছে তখনই যে তুমি কি তোমার মার সাথে থাকতে চাও না আমার সাথে? তখনই মানে আলাদা হওয়ার ব্যাপারটা আমরা অতটুকু বয়সে নিতে পারি নাই, অনেক কান্না করছি। করার পরে আব্বু আমারে নিয়ে আসে, কিন্তু তুমি ছোট ছিলা তাই তোমার রাইখাইছে। আর এমন অনুরোধ করা হয়েছে যে ও তো ছোট, আর তুই কিছুটা দিন রাখ, কিন্তু সে তাও রাখে নাই, তোমার দিয়া গেছে। যদি ওদিন তোমারে না দিত, আমার নির্দিষ্ট একটা জায়গা জানা থাকতো যে ওইখানে আমার মেয়ে আছে, আমি নিয়ে আসতে পারবো। ও দেওয়াতেই ওনার মানসিক, তখন তো জানোই মানসিক রোগ। আচ্ছা, ফুফুদের বাসায় তো আমরা ছিলামই, তখন আমি যে বলছি রাত্রে নিয়ে গেছিল আব্বু, হ্যাঁ, এটা কি সত্যি? তুফানের রাত, তখন অনেক বৃষ্টি নামছে। তারপরে আব্বু ফেরত আসছিল বাড়ি? না, আর আসে নাই। তোমার কান দেখে নিয়ে গেছে তোমার ঘুম অবস্থায়, তুমি মানে ঘুমের থেকে উঠে গেছো, তারপরে তোমার কুলে করে নিয়ে গেছে আব্বু। ফাইন। আমি জায়গাটায় আপনাকে বলি, আপনি হয়তো কিছুটা বুঝতে পারছেন, আপনার বাবা এখনো বেঁচে আছে, হ্যাঁ, এবং আপনার বাবা আসছে স্টুডিওতে। আচ্ছা, আব্বু। সো আপনারা একটু জাস্ট ওনাকে ডান পাশে জায়গা দেন, আমি ওনাকে নিয়ে আসি। মা মা তো আব্বু বিয়ে করছে না, সেই মা আসছে তোমার দেখার লেগে। আর ওই মা তো ওনার সংসার নিয়ে কেমন আছে এখন? ওর নাম কি ঠিক আছে? ঠিক আছে। দেখেন তো আপনাকে দেখলে চেনে কিনা, আলমগীর না? দেখেন তো চেনেন কিনা। চিনছো আব্বারে? বসেন, যান ডান পাশে বসেন কাকা। বসো দিন। কিন্তু দেখো তোমার এমন ভাবে নিয়ে আব্বাই ঘুরতো, কিন্তু তখন দাড়ি ছিল না, এখন দাড়ি রাখছে। দেখো তো আব্বু চেহারা মনে নাই। চেহারা মনে পড়ে না, তুমি দেখলে বুঝতে পারতেছো না? কোনো সমস্যা নাই, লেট দেম টক। এরকম এইভাবেই তোমার পাঞ্জাবি নিয়ে যখন স্মৃতিশক্তি হারা যেত, তোমার নিয়ে ঘুরতো। পাঞ্জাবি পরা থাকতো না তোমার আব্বু, তোমার খেয়াল আছে? ওইখানে আমারে তো উনি নিয়ে গেছিল, ওনার কি কিছু মনে আছে? আমি বললে উনি বলতে পারবেন? হ্যাঁ, খেয়াল থাকে ওনার। যে আমার যে রিক্সাওয়ালারা সেগুলো, সেটার কাহিনী কি? সার কাহিনী কও। রিস্কালা আগে তোমার এক জায়গায় ওই যে রামপুরে ওদিকে গেছে, অনেকবার তোমার 50,000 টাকা দিয়েছিল। ওটা আমার মা যে মহাজনের চাস্তরের বাড়ি, ওদিক থেকে হাঁটতে 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 স্টাফ রোড কাপলের ওদিকটা ঘুরছিলাম তোমার দেয়া। তারপরে মনে করো যে গুলশানের ভিতরে দিকে ঢুকলাম, পরে সন্ধ্যা হয়ে গেল, তখন আমার কাছ থেকে কাইরানি হবে। কতজন ছিল ওরা? কয়জন ছিল তা বলতে পারলাম না, 2-3 জন ছিল। সময় ওখানে ফুলের নার্সারি আছে রাস্তার কিনারে দিয়া, এখান থেকে ঘুরছি। দোতলা বাসে উঠেছিল মনে আছে? হ্যাঁ হ্যাঁ, দোতলা বাসে। তুমি পারি না কি আনতে গেছিলে জানো? আমার হলো ওনার প্রতি আর কিছু মনে নাই যে এখন জিজ্ঞেস করব, যাই ছিল বলছি, কিন্তু বোনের সঙ্গে অনেক কিছু মনে ছিল। ও আপনি শুধু এটুকু বলেন, ও আপনার বোন, আপনি যা মিলস বলছেন তাতে কি? আর মার কথা তুমি আমারে বলতা যে তোমার আম্মুর কোনো একটা ঘটনা আছে পানিতে পড়ার। হ্যাঁ, পানিতে পড়েছিল, কাপড় ব্যস্ত ছিল, পানিতে পড়েছিল সদরঘাট। তখন আমরা নদীর ওই পার থাকি, ঠিক আছে। তারপরে তোমার এটা খেলা আছে, আমরা যে টঙ্গী এই যে কামারপাড়ার উপরে প্রথম আগে বাসা বাড়ি যাওয়ার আগে আমরা একটা বস্তির ভিতরে ছিলাম। তুমি তোমার চুলার ভিতরে বাবুর ছিল, পায়ের দাগ আছে। খেলা আছে তোমার? তুমি তো জানি না। খেয়াল আছে তোমার ইতিহাস কি শুনে আমার কইলে ফাইটে যায়। কালকে তোমার স্বাস্থ্য বেনারে সবাই কাঁদছে, তোমার চাষিরা কাঁদছে, তোমার বিস্তারিত ঘটনা কই মানুষের আঘাত খাইছে। আমি রাজমিস্ত্রির সাথে কাজ করছি। তারপরে ও বলে যে ওদিকে একটা জুতার ফ্যাক্টরি থেকে রান্না হয়ে গেছে, তুমি আমার সাথে যাবে একটা জুতার ফ্যাক্টরিতে আসছিলাম। তারপরে মনে করো যে একটা বাড়িতে 2-3 দিন মাটিও কাটছি। ওই ওরা আমার কাছে ঠিক আছে ভাই রাজমিস্ত্রি কাম করেন, আমি কাম করলাম ওই পাশে রাস্তার লোক দিয়ে।
তুমি আর সঙ্গীত আমার বলে বলি এই তুমি সাক্ষাৎকারে নাম তোমার আমার না ওরা তো কথা কেমনে মনে থাকবে ওই যে আমি যখন হারাই তুমি যেন হারাইছো, তুমি যেন তোমার যেন আমি যে নিয়ে বস্তি বাড়িতে বাসা বাড়ি রাখো জায়গা রেল স্টেশন রোড, টঙ্গী স্টেশন রোড। আমি যখন হারাই তখন আমার বয়স কত? 4 বছর পুরানা। আর মাশাআল্লাহ, আমি মেমোরি, ভেরি শার্প মেমোরি। হারাইছি কত বছর? তুমি হারাইছো 4 বছরের বাচ্চার এত কিছু মনে থাকা এটা বিশাল ব্যাপার, কারণ আমার বাচ্চার বয়স 4 বছর, তো আমি কিছুটা ইয়ে করতে পারি, হ্যাঁ অনেক কিছু মনে আছে। এটা বাচ্চারা যে পরিবেশে বড় থাকে না, ওই জিনিসটা অ্যাডপ্ট করে। জি জি। কিছুদিন আগে আমি গতবার আমার মাথা ফেট করছে, আমি খাগড়াছড়ি পাহাড় জঙ্গলে গিয়েছিলাম 11 দিন, 11 রাত পাহাড় জঙ্গলে। খাওয়া নাইলে আমার সবকিছু সেই দিনে আর খাওয়ালাম কিছু নেই, কোনো অনেক কিছু নিখোঁজ হয়ে গেছিল আর তার কোনো খোঁজ খবরও পাই নাই। তারপরে মনে করেন যে আমার এই বেরেন অবস্থা থেকে আমি 2টা ফোন নম্বর করে ফেলেছি ঢাকার আমার মার আর হইলো আর্মিদের মানে মানে সামনে। ওই নাম্বার এরা যদি আমার উপকার না করতো তাহলে আমি হয়তো ফিরে আসতে পারতাম না। আসতে পারতাম না। তাহলে একটা রোহিঙ্গারা যে সাইডে বর্ডারের ওদিক গেছিল আর ওনার শরীরে যে এখন যে অবস্থা দেখেন, ওনার শুধু কঙ্কাল দেখা গেছে শুধু, আর কত জায়গায় যে আঘাত খেয়ে চামড়া ছাল ছুরি টাকা সেগুলো এখন মার ঠিক সাথে আছে। দেখা হয় না। নৌকার ওইখান থেকে মার সাথে শেষ দেখা। কিন্তু তোমার আমার এই মিল হয়েছে এর একটা কারণ আছে। এর নানি আসলে এই আমার ওয়াইফের যে মা, তার আমার ওয়াইফের নানি আর কি, এর মা আমার আগের স্ত্রী। এটা আপনি নুরুল্লাহপুর সানালের দরবার নাম শুনছেন কোন? নুরুল্লাহপুর, ওখানকার ভক্ত ছিল আর কি। না, এগুলো বলেন না কাকা, আপনি যদি ক্রেডিট দিতে হয় শুধু আল্লাহর কথা বলেন। আপনি আমি আল্লাহকে সবসময় নামাজ পড়ে কইছি যে আমি জীবনে বাইচে থাকলে আমার বন্ধুরা সবসময় গাইতো যে আমার মেয়ে জীবিত আছে, কিন্তু ভালো একটা জায়গায় আছে গোলশান, হয়তো যদি গোলশানবাসীরা পালে তাহলে তো ভালো জায়গায় মানুষ হবে। কিন্তু যেভাবে এত হাত বদল রিস্কালারা নিয়ে করে, কিন্তু আমি দেখছি রিস্কালারে ওরা ই করছে, মনে করেন যে আমাকে সিনাই নিছে। আপনার বাবাকে তখন, উনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিল, আপনার বাবাকে তখন বেঁধে ফেলা হয়েছিল, আপনাকে টিটা আলাদা করে আপনার বাবার কথা অনুযায়ী পুলিশে বা তারপরে মনে করেন ওখানে খাইছি, মনে করেন ওরা বেশি বাড়িতে ঢুকতাম না, মানুষ সন্ধ্যাটা ভাইবে আমাকে এমন মারছে। ও হারা যাওয়ার পরে আপনি খুঁজতেন ওকে? অনেক খুঁজতাম, 2-3 দিন মনে হয় যে পাগল মানে দিন বেছে লাগছে বলতে পারি না, গোলশান এলাকাতে ঘুরছে খালি। আর অনেক মানুষের মারছে মনে করেন, এমন এক জায়গায় মারছে মনে করেন যে ওখানে বাঁচার কথা ছিল না, পরে রক্ত মতো নাক সব বাইরে গেছিল। পরে ভাইরে মনে হয় যে বিকাল ফেলে গেছে, গাছতলা করেছিলাম, পরে মনে হয় পাগলের মতন লোক আইসা আমার মাথায় পানি পুনি দিয়ে চলে গেছে আমাদের, কারণ আবার পরে একটু করে সুস্থ হয়েছি। এইভাবে আমার জীবনটা কাটছে। তানিয়া, ছোটকালে একবার চাতুর গেছিলাম মনে করেন। সবকিছু তো শুনলেন। আপনার বাবার এই যে সমস্যাটা, এটা জেনেটিক্যাল, এটা ওনাদের হেরিটেজ মানে ফ্যামিলিতে আছে, এবং এটা মেডিকেল সায়েন্সের ভাষাতেও এটা সম্ভব। হ্যাঁ, আমি ফুট 2 বার ভর্তি ছিলাম, আমার এই ওয়াইফে আমার সাথে ছিল। আপনার যদি এই জেনেটিক্যাল বিষয়গুলো হয়, সিজনাল ওয়াইজ মানসিকভাবে ভারসাম্য হয়ে যাওয়া, এটা সম্ভব। সবকিছু মিলাই আপনার কি মনে হচ্ছে? আমি ওই যে পাকা ঘরে ভাড়া ছিলাম না আমরা, হ্যাঁ এই টঙ্গী, ওইখানে মাও ছিল। হ্যাঁ হ্যাঁ, ওইখানে একদিন রাত্রেবেলা তো আমার কিছু একটা হয়েছিল, মা আমারে দৌড়ায় নিয়ে গেছিল ডাক্তারের কাছে। আচ্ছা আচ্ছা, তোমরা নিয়ে গেছিলা? আচ্ছা, তোমাকে মনে পড়ে কথা? এই কি টঙ্গী এখানে? কি ওটা মনে নাই? নূর আলম বাড়ির সামনে ওই বাসায়, ওই বাসায় ছিল আর কি, একবার অসুস্থ হয়েছিল আর দৌড়ায় নিয়ে গেছিল হাসপাতালে। একটা ডাক্তারের কাছে কিসের জন্য নিয়েছিলাম মনে নাই, কোন একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার ওই সময় রাত্রে তাই বাসার ভিতরে। ওইটা টুরা গেছিল বটিতে নাকি কিছুতে পারছিল, কোনো মনে নাই কিছু। এটা আমার শোনা যাচ্ছে। মা যদি থাকতো না, আমার স্মরণ নাই কারণ আমি তো ছোটই ছিলাম। কি ছিল আপনি বলেন, ঘটনাটা যদি স্মরণে নেই, এতে কিছু মনে পড়ে? হেরিকেন জ্বালাইতো। আচ্ছা, হেরিকেনে আর কি আমি আসার খেয়ে পড়ে গেলে আমার এই থুতনি কেটে গেছিল। পরে মা আর কি এরকম চাইপে কোলে করে নিয়ে ডাক্তারের কাছে গেছিল। সেটা তো মা করছে, এটা উনি তো বলতে পারবেন না, এরা বলতে পারবে না। কিন্তু তোমার কি আব্বা মনে পড়ে ওদিনের কথা কিছু? ওদিকে আমি বাসায় ছিলাম, আমি তো সাথে সাথে বাড়িতে যেতাম। তোমার কথা মনে নাই, তাহলে বাসায় ছিলাম না। মা যে নিয়ে গেছিল মার কথা নাই মনে আছে। ওইটাই সম্ভবত আব্বু তাইলে ছিল না বাসায়। আপনি আপনার বোনের সাথে যেসব জিনিসগুলো মিলাইছেন এবং যেভাবে মিলছে, তাতে কি মনে হয় উনি আপনার বোন? শুধুটুকু বলেন, এটা শতভাগ আপনি কনফার্ম? হ্যাঁ, অনেক কিছুই মানে আমার যা যা মনে আছে এগুলো মিলছে সবই। তাতে উনি আপনার বোন। উনি যদি বোন হয় আর উনি যদি বলে যে এই লোক আমার বাবা, তাহলে সেই বাবা, সেই বাবা। এটা নিয়ে আর কোনো কথা নেই। হ্যাঁ কাকা, বুঝছিল না জীবনটা এরকম ভাবে কখনো চিন্তা করছিলেন? আমি তো ছোট ছিলাম। কি এক অদ্ভুত জীবন। হ্যাঁ, ও যখন বলছে না, আমরা চোখের সামনে দেখতে পাইছি এমন ভাবে বলছে। আপনি তো ভিডিওটা দেখছেন, আমাদের কাছে মনে হচ্ছে যে একজন মানসিক ভাবে ভারসাম্যহীন মানুষ সে হেঁটে যাচ্ছে, চোখের সামনে দেখতে পাচ্ছি। লক্ষ লক্ষ মানুষকে এটা টাচ করছে এই ভিডিওটা। এটা দেখছি, পাইছি, যাই হোক আল্লাহর মিল ছিল।
না জীবনটা এমনই। এই ভিডিওগুলো দেখলে একটা জিনিস হবে, সাধারণ মানুষ যারা আছেন জীবনে কমপ্লেক্সিটি নাই, প্রত্যেকের জীবনে কম বেশি আছে। কত ভালো আছি আমরা, আল্লাহর কাছে হাজার শুকর। এই বাচ্চাটার তো কোনো অপরাধ ছিল না, যে বাচ্চারা 15 বছর বয়স, কিন্তু সে সারাটা জীবন কি ফেস করছে। অনেক কষ্ট করছে। আমার ব্যর্থতা আছে, আমার কারণে আছে, আমার মেয়ের দিকে কষ্ট না হয় না। আমার আব্বার আজ পর্যন্ত এইভাবে জিন চাইতেছে। আমার আব্বা অনেক 2 দিন পর পর উনি একখানে জায়গা ওনার আল্লাহ রিজিক রাখছে, হায়াত আছে, তাই উনি এখনো বেঁচে আছে। মনে করেন এরকম অবস্থা হয়ে যায় না। আমাদের সবার ধারণা ছিল যে উনি বেঁচে নাই, মানে আমার ব্যক্তিগত ধারণা ছিল যে উনি বেঁচে নাই। উনিও বলছে ভিডিও এক পর্যায়ে মনে হয় বেঁচে নাই। সাধারণত হয় কি এরকম মানসিক ভারসাম্যহীন হয়ে গেলে রাস্তার পাশে পড়ে থাকে বেওয়ারিশ হিসেবে, একসময় পোকায় খায়, একসময় ওইভাবে মারা যায়। যেভাবে উনি মানে গাড়ি ঘোড়ার উপর দিয়ে পড়ছে, কতবার অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু আল্লাহ ওই যে বললাম হায়াত আছে। হায়াত আছে, এবং আল্লাহ আজকে এরকম একটা মোমেন্ট সবাইকে দেখাবে যে কারণেই আল্লাহ হয়তো ওনাকে বাঁচিয়ে রাখছে। আমার কিছু বলার নাই। আমার জীবনের অন্যতম সেরা একটা কাজ হলো আজকে আমি ভিডিওটা নিয়ে একদমই 0% হচ্ছিল আমার, যেটা সাকসেসফুল হবে না, কিন্তু এই ঘটনাগুলো মানুষকে জানানো উচিত। সে কারণে আমার ওকে বেসিক ভিডিও নিয়ে আসা। বাট বিলিভ মি, আপন ঠিকানা আমাকে যতটা পরিমাণ মানে অবাক করে, আমি জানি আমার দর্শক যারা আছেন তাদেরকে অনেক বেশি অবাক করেন। কি যে হচ্ছে আসলে আমি নিজেই জানি না, আমি এখনো বুঝে উঠতে পারি না এই অনুষ্ঠানটা। তাওয়াক্কাল তো আল্লাহ। ওয়াও, ঠান্ডা হইলো তো 20, 22 বা 23 বছরের আগের কথা। এত মনে থাকার কথা না। ও তো এইভাবে মনে করেন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছে, তো আমি কষ্ট বুঝে নাই। ছোটবেলা থেকে কেউ জিজ্ঞেস করলে আমি তো লাইভে এসে বলছি 2 বার কিংবা 1 বার, কিন্তু আমার জীবনে আমি অনেক মানুষের আমার যতটুকু মনে আছে ছোটবেলা থেকেই বলতাম, কিন্তু কোনো রেজাল্ট আসতো না। ফেসবুকে আর কখনো ভিডিও করছিলেন এর আগে? না করেন না, এটাই প্রথম। কিন্তু মানুষ জিজ্ঞেস করতো, মানে আমি তো অনেক জায়গায় গেছি, আমার যে কয় জায়গায় যাওয়া লাগছে সে কয় জায়গায় বলা লাগছে। ও, এই অবস্থায় এই অবস্থাটা আমি পুরোপুরি এইভাবে বলছি, ওই যে কারণে আপনি বারবার মনে আছে, বারবার বলছি, বারবার বলছি, মানে এটা যে ভুলবো ভোলার সুযোগ ছিল না। ছিল না সেটাই। আর ও যদি ভালো পরিবারে পড়তো তাহলে ওই দুঃখগুলো মনে থাকতো না। ভালো পরিবারও গেছি, কিন্তু সে জায়গায় আমি থাকিনি। অনেক বড় লোক ছিল তারা, আমি থাকিনি। ওর হচ্ছে কি, ও ভেতরের দিকে একদম সম্পূর্ণ অসন্তুষ্ট, তো ও কোনো জায়গায় স্টে করতে পারতো না। যারা আজকে ওনাকে নিয়ে আসছে, যাদের দায়িত্বে আছে, তারা কিন্তু অনেক ভালো মানুষ। কথাবার্তা যে বলে যেটা মনে হচ্ছে, ওই রুমে যে বসে আছে তাদের সঙ্গে তো নিশ্চয়ই কথা হবে, অনেক ভালো। আর ওনরা যদি ওনাদের হাতে না আসতাম, আমার মনে হয় না এখন আমি এখানে আসতে পারতাম। ওনরা অনেক ভালো। আপনার হাজবেন্ড সে তো দেশের বাইরে আছে, সে দেশের বাইরে আছে, সে তো এই ভিডিওর জন্য অপেক্ষা করে, দেশে থাকলে সেটা আসতো নিশ্চয়ই। সে বলেছেন আপনি আমাকে, সে বলছে যে আমি যেতাম, দেখো তুমি তোমার পরিবার যদি পাও। সেও খুশি। কাকা কখনো চিন্তা করছিলেন এরকম ভাবে মেয়েরে পাবেন, কোন একটা ঘটনা ঘটবে এরকম ভাবে? সারা জীবন কষ্ট লাগতো না মনের মধ্যে? না, হারা আমার জন্য সবসময় নামাজ পড়ে আল্লাহর কাছে বলতাম, আল্লাহ মরলে রাখবেন, একদিন আমার মেয়েটা একটু দেখায় আমার জন্য, এই কথা আমি বললাম সবসময়। এটাই তো বলা উচিত, এই জন্য আল্লাহ আপনাকে দিচ্ছে আজকে। কোন ডাক্তারের দোকানে রেখে চলে আসছিলা? তোমার জন্য বিজ্ঞাপনে ছিলাম না, তখন এই যে চাঁদিবেলা মাদারে তুমি রইলা, খেলেছে না মাদারে? এরপর সকালবেলা তোমার ঢাকা হুলি ফ্যামিলি হাসপাতালে তোমার বেঞ্চের মধ্যে ওটা ট্রলি লিয়ে ঘুরছি আমি। এরপরে থেকে নিয়ে মনে করে যে রামপুরের বাড্ডা বুট আচ্ছা, যে চাচির বাড়ির ওইখানে তোমরা কোথায় গোসল করতা? খালা ছিল, ওই যে যখন রুম গুলা ছিল পাড়াতনের পাশের ইদিয়া, নিচে হলো পানি খালের, ওই বুড়িগঙ্গার পানিটা ওই লেগ আছে না খাল, ওই খাল দিয়ে আসতো। তারপরে আমরা সবাই ওখানে গোসল করতাম। ওই বাসাটাই ছিল মানে খোলা বাড়ি, 3 সেট মতন, ঠিক আছে, এমনি ফুলের পাকা, কিন্তু সব চারপাশে। ওইখানে বাড়িতে বড় কোনো কল ছিল? হ্যাঁ, চাপ কলও ছিল, বড় ছিল সেই কলটা। হ্যাঁ, সেই জায়গা এখন একদম মানে হয়ে গেছে, রাস্তা হয়ে গেছে ওই খালের ওই জায়গা। তোমার দেশে এলে গেছিল বারান্দার আগের দিনকে একটু খেলেছে, বিক্রম বললে খেয়াল আছে, চাচার বাসাতে নিয়ে গেছো। এরপর দিনকে তোমার ওই যে ঢাকালে এই মনে করে আড়াইছি তোমার, এরপরে দিন আড়াইছি। সারা দোকানে যাইতেন পুতুল টুল কেনার জন্য ওরে নিয়ে, এবং কাগজপত্র দিয়ে বলতেন যে পুতুল দেওয়ার জন্য, এরকম কোনো ঘটনা মনে আছে? একটা জিনিস মাথায় রাখবেন, যখন ইমব্যালেন্স অবস্থা আছে তখন সবকিছু না মনে থাকে। এজন্য জিজ্ঞাসা করতেছি না বেশি, কারণ উনি বলতে পারতেছে না ঠিকঠাক। হয়তো আপনি যখন মিশবেন, এই যে আজকে থেকে তো মেশা শুরু হবে, অনেক ছোট ছোট জিনিস দেখবেন যে মনে পড়বে, হ্যাঁ, ধীরে সুস্থে। সেই হচ্ছে বিষয়। আসলে সত্য কথা বলি যেটা, যে আমি তো আসলে যেই জায়গায় যেই ভূমিকাটায় আছি এখানে, সেখানে সবসময় ইম্পার্শিয়াল কথা বলতে হয়।
একটা মানুষ যে মানসিকভাবে ভারসাম্যহীন এবং একটা বোন বা যে বোন দাবি করছে তার চেহারা, এই দুটাই এনাফ আপনার ফ্যামিলির, মানে এটা আপনার ফ্যামিলিটা বোঝার জন্য। হ্যাঁ, এইটা এনাফ, মানে এটা আমি ইম্পার্শিয়াল পার্সন হিসেবে বললাম, কিন্তু আমি এটা বলতে পারি না, কারণ আমি যেহেতু স্টোরি বেসিস কাজ করি, আমার স্টোরির উপরে লাগবে। সো এই স্টোরি আপনার বাবার সাথে, আপনার বাবার চেহারার সাথে কিন্তু আপনার চেহারা অনেক মিল, ওনার চোখ, বিশেষ করে আপনাদের তিনজনের চোখ। আর আপনি, আমি আপনাকে উৎসাহ দিব, আপনি 100 বার ডিএনএ টেস্ট করেন, শুধু একবার না, যতবার প্রয়োজন ডিএনএ টেস্ট করে নিয়েন। এরা যে আপনার ফ্যামিলির ব্যাপারে কোনো সন্দেহ নাই, এটা আমার ব্যক্তিগত বলা। তারপরেও আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, লাস্ট স্টেটমেন্ট, সেটা হচ্ছে আপনি মনে করেন কিনা যে এরা আপনার পরিবার কিনা? তোমার মার কথা মনে আছে? না, আগেও বলুক এরা আপনার পরিবার কিনা। আপনি আপনার কাছ থেকে আমার স্টেটমেন্ট লাগবে। যদি মনে হয় যে আপনার পরিবার, পরিবার। যদি মনে হয় যে না পরিবার না, পরিবার না। যদি মনে হয় যে না আমার আরো সময় লাগবে, আরো সময় দিব। আপনি যা বলবেন তাই। না, সেটাই ভাবতেছি। হ্যাঁ, ভাবেন, ভেবে অ্যান্সার করেন, কোনো সমস্যা নাই। আমরা যে বাসায় থাকতাম, এই যে পাকা বাসায়, ওই বাসার সামনে কি কোনো দোকান ছিল? এমনি চকলেট মকলেট বিক্রি করতো? দোকান ছিল, ওই গলি, ওখানে একটু আসার মতো গলি ছিল, ঠিক আছে, এই পাশে বাড়ি, ওখানে ছিল। আর বাগানের ওদিকে প্রচুর বাগান। পাকা বাসাটা তো মনে করে যে এই একটা বাসা ছিল, একটা বারিন্দা ছিল, সাইডে একটা বাথরুমের মনে গলি ছিল, আর একটা রুম ছিল। মায়ের সামনে এই যে মাঝে মাঝে বাইরের সাইডে রান্নাঘরে চুলাও ছিল মাটির। আর বাড়িওয়ালা এই পাশে থাকতো, নোয়াখালী বাড়িওয়ালার নাম ছিল কামাল। আর আমরা যে বাড়িতে থাকতাম ওই বাড়ির ভিতরে ঘরের বারান্দা আছে না, জানালার পিছনে অনেক গাছ টাছ ছিল, চালতা গাছ টাছ আবি দাবি ছিল। তো তোমার কথা মনে আছে? আমারে কি কেউ পাখি এনে দিছিল? পাখি? কেউ কি পাখি এনে দিছে? আমার পাখির কথা তো মনে পড়ে না। তোমার খালার কথা মনে আছে? জোসনা? না। নানির কথা মনে আছে? নানি আইতো না মাঝে মাঝে? আমার চেহারা একবার মিলে দেবে। আপনি যেসব তথ্য বলছেন এগুলো একটু মিলাই দেই। আমার মা ওনার নাম দেখলে- ফারুক, হ্যাঁ। আপনার বাবার নাম ফারুক। বাবার কাজ মাটি কাটা, মাঝে মাঝে মাটি কাটতো, মিল আছে। মাতার নাম লায়লা, আপনার স্ত্রীর নাম কি ছিল? ওনার মায়ের নাম লায়লা। মায়ের কর্ম গার্মেন্টস কর্মী, ঠিক আছে। ঠিকানা ঢাকাও ঠিক আছে। বোনের সংখ্যা একজন, সোনিয়া। আচ্ছা, যা কিছু মনে আছে, বাবার সাথে মায়ের জন্য খাবার নিয়ে যেতেন গার্মেন্টসে, ঠিক আছে। খাবার নিতেন কাকা? হ্যাঁ, খাবার নিতেন। আচ্ছা, যে মানুষের জন্য বাবার সাথে মায়ের ঝগড়া হতো, নূর আলমগীর, তাকে বিয়ে করছে আপনার মা। এখনো আছে। আচ্ছা, তার সঙ্গে সংসার আছে। আচ্ছা, তারপরে নদীর ওই পারে চাচার বাসা ছিল, চাচার বাড়ির সামনে খাল ছিল। এতক্ষণ কথা বলে সব বের করছেন, এটা সব ঠিক আছে। বাবা যখন ভারসাম্যহীন হয়ে পড়ে তখন টানিয়া রাস্তা ঘুরতেন, সব ঠিক আছে। মায়ের সাথে নৌকা করে যাওয়ার সময় নদীতে বড় বড় নৌকা দেখেছিলেন, সদরঘাট, বুড়িগঙ্গা, এখনো বড় বড় নৌকাই আপনি দেখবেন। ফুপুর বাসায় বড় বোনের সাথে কিছুদিন ছিলেন, এটাও ঠিক আছে। নানার বাসার সামনে কুয়া ছিল, গ্রামের মানুষরা সেই কুয়ার পানি ব্যবহার করতেন। এই কুয়া বা আপনারা যেটা বললেন এটা নিয়ে এতক্ষণ কথা বলছেন, আপনি যা বলছেন শতভাগ ইনফরমেশন কারেক্ট। এটাই আমার পরিবার। কত কাঁদছি আমি, কাঁদতে আমার জীবনের কিছু নাই। আমার চাচাতো বোনেরা শুনে সবাই কান্না করতেছে। এতটুকু বয়সে এত কথা মনে আছে, এটা আল্লাহ সবকিছুই করে দিচ্ছে, নাহলে মনে থাকার কথা না। এবং আপনার পায়ের পোড়া দাগ ওরা এসে খুঁজছে, মুখে কাটা দাগ, একটা হলেই এনাফ যে তোমার। আমার দুইটা মনে আসছিল, আর বুকে একটা জন্মদাগ আছে। এটা তো আপনি বলেন নাই, বুকের জন্মদাগ উনি জানলো কিভাবে? আপনার বুকের জন্মদাগ আছে তো? এমনি জন্মদাগ আছে এটা বলছি, বুকে আছে এটা তো বলছি। বলেন নাই তো, উনি জানলো কিভাবে? তাই না? জন্মদাগের কথা আমি শুনিও নাই, মানে আপনি ওইটা করে দিছিলেন ভিডিও মিউট করে দিছি আমি। জন্মদাগ বলা হয়েছে কিন্তু কোথায় আছে প্লেসমেন্টে তো বল না, এই কথা ওনারা দেয় নাই তো ভিডিও। আমি ভিডিওতে তো এটা প্রচার করি না, টোট শব্দ ব্যবহার করছি, টোট। আমরা শুনে বলেছে সিক্রেট ক্লু। তুমি যে এটা বললা না, যে তুমি যাই বলছো তোমার পোড়ামোড়া এইসব কিছু আমরা শুনি নাই, কিন্তু আমারে ওনারা জিজ্ঞাসা করছিল বাইরে জিজ্ঞেস করছি, বাইরে, যে আপনার বোনের যে চিহ্ন আছে আপনি জানেন? আমি তো জানি, আমার জানা মতে দুইটা আছে, আর পা বুকের দাগ আছে, জন্মদাগ। কিন্তু এটা তুমি বলছিলা কিনা এটা আমরা প্রচার করে নাই, এটা কি আমরা আপনি ভিডিওতে বলছিলেন, কিন্তু আমরা ভিডিওতে ওটা মিউট করে দিয়েছি, প্রচার করে। হ্যাঁ। হ্যাঁ, তোমরা জানলে কিভাবে? যদি এটা তো সম্ভবই না, অসম্ভব ব্যাপার। এতগুলো তথ্য মেলে না, আমার এতগুলো তথ্য কোনোভাবেই মেলে না। জন্মদাগ আছে, কারণ আমি তো আর গোসল টোসল করাইতাম। চেহারা দেখছেন, ওরা চেহারা, আপনার চেহারা। আমি এটা নিয়ে খুব বেশি ছিলাম যে ওর চেহারার সাথে চেহারা যেন মেলে, তানি আর সোনিয়া। আমার আম্মুর চেহারা আর ওর চেহারা পুরো সেম। আপনি যদি মায়ের চুল কেমন ছিল? কোকড়ানো। তোমার চুলও কোকড়ানো, আমার চুলও কোকড়ানো। কোকড়ানো চুল, তা আর কি চান?
আলহামদুলিল্লাহ। কাকা মিলা জিলে থাকেন, আর মেয়েটারে নিয়ে যান। মেয়ে জীবন অনেক কষ্ট করছে, যতদিন বেঁচে থাকবেন অনেক বেশি আদর দিয়ে মেয়েটার কষ্টগুলো ভুলাই দিয়েন। এই হচ্ছে বিষয় আর কি। বর্তমান আসলে কতদিন ধরে আসলে বিয়ে হয়েছে? কোখানে থাকে তোমার? ওনাদের বাসায় থেকে। এনাদের বাসায়? এনাদের বাসা কোথায়? ফরিদপুর। ফরিদপুর? হ্যাঁ, ফরিদপুর থেকে চলে আসছে। কবে আসছো তোমরা এখানে? এর আগে আসছিলাম একবার, আচ্ছা। আর আজকে সকালে এসে পৌঁছেছি, রাত্রে উঠছিলাম গাড়িতে। আমি বারে বারে তোমার স্বামী জিজ্ঞাসা করছি, বাইরে আমার চাকরি বোন- করতেছে? হ্যাঁ, সেটা তোমার বলে একটা বাচ্চা আছে? ছেলে না মেয়ে? মেয়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মেয়েটা জানে না, কিন্তু মেয়েটা কিছু বলে নাই। কারণ আমার যে কাহিনী, এটা আমার বাচ্চা শুনলে যদি আমি পরিবার না পাই, তাহলে ওর মাথায় একটাই পড়বে না। আপনি যে পরিবার হারা সেটা আপনার বাচ্চা জানে না এখন পর্যন্ত? পরিবার হারা ও বোঝে না। ও বলে কি, আম্মু তুমি যখন হারাইছিলা আমারে নিয়ে হারাইছিলাম। আমি বলি বয়স হ্যাঁ, কত ওর? 8 বছর। ঠিক আছে, মানে মাশাআল্লাহ। এই নানি পালছে তো, ওনাদের কাছে বড় হয়েছে, এখন ওগুলো আর কিছুই জানে না। যদি আমি বলি যে আমি হারাই গেছি, এত কষ্ট করছি, ও বলে কি, আম্মু আমারও নিয়ে গেছিলাম না, আমারে রাইখা তুমি হারাই গেছিলা, এরকম বলে। এই জন্য ওরা ভিডিও দেখাই নাই। হ্যাঁ, তোমার কোন কোথা থেকে পাইছিল? ইনারা আমি হাঁটতে হাঁটতে আসছিলাম ওনাদের বাড়ি ফরিদপুর। ফরিদপুর। ওনার মনে হয়েছে যে ফরিদপুরে গেলে আপনাকে পাবে সামহাও। কখন ওনার মনে হচ্ছে যে ফরিদপুর গেলে ও ফ্যামিলি পাবে, ও আপনার ফরিদপুর গেছে। কিন্তু আমাদের গ্রামের বাড়িতে বিক্রমপুর ওইটা খেয়াল করতে পারে না। এখানে একটা কথা বলি কাকা, আমি তো মানুষের জীবন গল্প নিয়ে কাজ করি, হয়তো আমার টুকটাক কাজ আপনারা দেখছেন। আমি মানুষের চেহারা দেখলে এখন বলতে পারি যে মানুষের জীবনে অনেক গল্প আছে। আমার সবার টিমের জন্য দোয়া করবেন, আলহামদুলিল্লাহ। ওর গল্প আমি জানি না, আমি পুরো গল্প জানি না, বাট আপনারা 7 দিন সময় নিয়ে শুনেন। ধীরে 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 7 দিন সময়, 7 দিনের গল্প শেষ হবে না। আমি ওর গল্প জানি না, বাট আমি ওকে বলে দিলাম যে ওর যে গল্প আছে 7 দিনও শেষ হবে না। এবং এটা যদি সিনেমা বানায় কেউ বা নাটক বানায় কেউ, এটা বাংলাদেশে সব মানুষ দেখবে। ও যেরকম বলতো না, ও হারায় যাওয়ার পরে আমার এরকম সবার কাছে এই কাহিনী বলতে হইতো যে তোমার মা কই, তোমার বোন কিভাবে হারাইলো, এইসব কথা। এই মেয়ে ভালো জামাইয়ের কাছে বিয়ে দিয়েছি, যশোর জামাই বাড়ি, এখানে চাকরি করে থাকে। জামাই নিয়ে গিয়েছিল, মাঝে দেখে আমি খুব ভালো আছে, সুখে আছে, ভালো দিয়ে আমার পায়ে আমি এখানে না আসলে আমার পরিবার পাইতো না। না, এটা বলেন না, এটা বলা যাবে না। আল্লাহ আপনাকে কোনো না কোনো ভাবে মিলাই দিত। মায়ের মানে সবকিছু আল্লাহর ক্রেডিট। সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহর উসিলা। উসিলা বলে কিছু নাই। শোনেন, আমি বলে একটা কথা, আমি তো নিজের জীবনে চিন্তা করিনি আমি এই ধরনের কাজ করবো, হুট করে হয়ে গেছে। বিকজ আল্লাহ চাইছে বলেই হয়েছে। আপনাকে আল্লাহ পরিবারের কাছে মেলাইতো, যে কোনো না যে কোনো ভাবেই মেলাইতো। সেখানে আমি কি বিয়া জাস্ট একটা মাধ্যম মাত্র, আমি না হলেও আল্লাহ কোনো না কোনো ভাবে মেলাইতো। ঠিক আছে, সো আপনারা ওইটাই মনে করবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন, বিশেষ করে আমার যারা ভলান্টিয়ার যারা আছে এই অনুষ্ঠানে যারা কাজ, হ্যাঁ, যেভাবে আসেন, এরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই হচ্ছে বিষয়। এরা মানে আমার জন্য অনেক অনেক কষ্ট করছে। শুধু দেশ না, দেশের বাইরে থেকে কত মানুষ আপনাকে নিয়ে যে উৎকণ্ঠায় আছে। হ্যাঁ, আমার ভিডিওটা অনেকেই সাপোর্ট করছে আমারে। আর যদি সাপোর্ট কি দেখছিলা আমি যে মানে উনার একটা দিছিল যে তানিয়ার পরিবারের সন্ধান পাওয়া গেছে, এটা তুমি দেখছিলা? হ্যাঁ, কালকে রাতে দেখছো, কালকে লাগে। ওটা দেখেই তো ঘুমাই নাই এখনো আমি অবধি। সারা রাত ঘুমাই নাই। আমি তো রাত্রেই দেখছি। 1:15 উনি উনার নাম্বার দিছে, আরেকজন যে ওই 1:15 না, তখন আমি উনাদের সাথে কথা বলি, তারপরও 2-3 বার উনারা ফোন দিছে। আমি সারা রাত তোমরা এতদিনে দেখো নাই? না, আমি তো দেখার মাত্রই তো আমি তোমার পাইয়া গেছি। আমি যদি আরো 15 দিন আগে দেখতাম, তাহলে আরো 15 দিন আগেই ওনার সাথে আমাদের অফিসে মহিউদ্দিন কথা বলতেছে, কথা বলে আমাকে ওনার ফোন রেকর্ডটা আমাকে মেসেঞ্জার করতেছে। আমি ফোন রেকর্ড শুনে ডিরেকশন দিচ্ছি, কারণ আমি যা কথা বলি সব আপডেট ভিডিওতে আমার দর্শকরা দেখে, তার আগে আমার কারোর সাথে কথা হয় না। ওই কথা উনি বলে আমাকে যেটা পাঠাচ্ছে, ওটা শোনার পরে আমি ওকে ডিরেকশন দিচ্ছি, এইভাবে বলো, এইটা করো। তখন রাত করতে করতে রাত 1:30 বাজে। তার মাঝখানে একটা স্ট্যাটাস দিচ্ছে, একটা গুড নিউজ আসতেছে, আপনারা সবাই অপেক্ষা করেন। মানে আমরা নিজেরা কতটা উৎকণ্ঠায় ছিলাম বিষয়টা নিয়ে, যে আপনাকে আমাদের ফ্যামিলির কাছে পৌঁছাইতে হবে, বিশেষ করে আপনার বাবার ঘটনা শোনার পর। ভাইয়া যখন ফোন দিছে তখন আমি অনেক কান্না করতেছি। তা ভাইয়া আবার জিজ্ঞাসা করলো, আপনি কান্না করতেছেন কেন? তখন আমি বললাম যে আমি মাত্র আমার বোনকে দেখছি। আরেকটা জিনিস আমি কাকা আমি আপনাদেরকে অনুরোধ করবো, সেটা হচ্ছে যে ছোটবেলায় ও যে অবস্থায় আপনার পরিবার থেকে হারাইছে, সে অবস্থায় ওর মাকে নিয়ে কিছু স্মৃতি আছে, সেটা ভালো থাকুক মন্দ থাকুক, এই বিষয়ে ও যে সিদ্ধান্ত নিবে সেটার উপরে আপনারা শ্রদ্ধা রাখেন, ভালোবাসা রাখেন। এটা নিয়ে কোনো জোর জবরদস্তি করেন না। মা কিন্তু মাই, বাবা কিন্তু বাবাই, এখানে কোনো বিষয় হয় না। উনি ওনার ব্যক্তিগত জীবনে যা করছেন আমরা ভিডিওতে আনতে পারি নাই, সুতরাং ওনার বিষয় নিয়ে আমরা কোনো কথাই বলতে চাই না, সম্মান রাখতে চাই। আর উনি যে সিদ্ধান্ত নিবে, যেভাবে নিবে, সেটার প্রতি আপনাদের যেন ভালোবাসা থাকে, সাপোর্টটা যেন থাকে, এটা হচ্ছে আমার পক্ষ থেকে রিকোয়েস্ট। ঠিক আছে, তো চলেন বাকি যারা আসছে ওদের সাথে কথা বলা দিই, আমরা এটা শেষ করি। এটা আপনার পরিবার, আপনি বললেন তো। সবাইকে মানে ধন্যবাদ। আমার পরিবার মানে অনেকে মানে কষ্ট করছে আমার জন্য। আলহামদুলিল্লাহ, কষ্ট সার্থক হয়েছে। অনেকে দোয়া করছে, অনেকে সবাই দোয়া করি, সবাই যেন বলছে। আমি শুনছি যে আমার নাম তানিয়া, আমার আব্বার নাম ফারুক, আমার বোনের নাম সোনিয়া। তখন আমার মনে হলো কি পায়ের তলে থেকে আমার জমিন সরে গেল। আমাদের ঢাকা কালীগঞ্জে চলো, তারপরে হেলে বেড়াও, তারপরে শ্বশুর বাড়ি যাইবা। আমি হচ্ছে আমার মেয়েরে বলে আসি নাই।
পরে ঠিক করেন আপনারা এটা কি করবেন, পাইছেন তো, এটা পরে ঠিক করেন। চলেন আমরা একটু মানুষের সাথে কথা। আপনারা চলে আসেন এদিকে। দুই বোন একটু পাশাপাশি দাঁড়ান তো, দেখেছি দুই বোনের চেহারা, দাঁড়ান তো একটু। এই হচ্ছে দুই বোন, একই হাইট, একই, হ্যাঁ, পুরা কার্বন কপি, মাশাআল্লাহ। কি আপনি তো মুরব্বী সব তো বাইরে থেকে শুনছেন, আর ভিতরে গিয়ে ওর সমস্ত কিছু কোয়ারি করছে। আপনি বলেন, ওনাকে বলেন এটা কে? বাপ মামি তো সব খুব মিল আছে না? একেবারে একবারে আলহামদুলিল্লাহ। ন্যাশনাল কালার কালারে আমি সব কিছু মিলাই, হাসি, চোখ চোখ সমস্ত কিছু আপনার সাথে কালারে মিলে যায়। হ্যাঁ, ওনাদের দায়িত্বে আছে এখন, ওনার ফরিদপুর থেকে আসলে খুব ভালো মানুষ, ওনার ছেলে, বড় ছেলে। এইটা কি হইলো? এটা ছেলে। আচ্ছা, ওনাদের সাথে একটু পরিচয় করে দেন, আপনারা পরিচয় করে দেন। তারপরে ও হইছে পরে, মানে মোট এই পরিবারের ওরা দুই বোন এক ভাই। আচ্ছা, উনি পরবর্তীতে দ্বিতীয় স্ত্রী। আপনি খুশি এই যে মেয়ে পাওয়া গেল? হ্যাঁ খুশি। খুশি খুশি মানে আয়সা করছে, হ্যাঁ? আমি বলছিলাম এত মানুষ যাওয়া লাগবে না, না আমি আপন মা না, তাই কি আমি যাবো না। মেয়ে কয়টা হইলো তাহলে এখন? একটা মেয়ে একটা ছেলে। চারটা মেয়ে, সবাই সমান না? হ্যাঁ, নিজের পেটে আমরা আসলে সৎ মানিয়ে যেটা শুনি, তাতে আমাদের সমাজে তো একটু সমস্যা আছে, ওইটা আসলে সবার ক্ষেত্রে সমান না, এই হচ্ছে বিষয়। তো এখন কি করবেন? ওনাকে তো বাবা মানছে, সমস্ত কিছু মানছে, সাধনার প্রয়োজন গাড়ি। বসেন, আপনি একটু বসেন। এই ভদ্রলোকের জিম্মায় আছে প্রায় 10 বছরের বেশি, উনি বিয়ে শাদী দিচ্ছে, সমস্ত কিছু দিচ্ছে, বিশাল কাজ করছে। আপনার দিন আমরা কোনোদিনও মানে বইলা এটা কি করতে পারুম না। ভাই